আচ্ছা, প্রথমেই আগে বলি যে তোমাদের বোটানির যে সিলেবাস আছে অলমোস্ট, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কেলভিন মানে এর আগের দিন আমরা ফটোসিনথেসিস পড়েছিলাম। আগে প্ল্যান্ট ফিজিওলজির পোর্শন বলি যে দেখবে যে অ্যাবসর্পশন আছে ওয়াটার এবং সল্ট আফটেক, এটা আমাদের হয়ে গেছে। তো ট্রান্সপিরেশন এর পরে আমরা পড়াবো, যদি এখানে লেখা আছে ইটস রোল ইন অ্যাসেন্ট অফ স্যাপ, কিন্তু তবুও ট্রান্সপিরেশন একদম ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। নিউট্রিশনের নোটস তোমাদের দিয়ে দিয়েছে, আজকে ফটোসিনথেসিস আমরা কমপ্লিট করব। তোমাদের সিলেবাসে আছে ফটোসিনথেটিক পিগমেন্টস, তার একটা আলাদা নোটস ছিল। হিল রিয়াকশন মানে লাইট রিয়াকশন, তো সেটাও পড়িয়েছি। ফটোফসফাইলেশন তার সঙ্গে ছিল এবং তার সঙ্গে সঙ্গে কেলভিন সাইকেল ছিল। কিন্তু কেলভিন সাইকেলের সঙ্গে রিলেটেড আরও কিছু বিষয় আমাদেরকে পড়তে হবে যখন আমরা ফটোসিনথেসিস পড়ব। যদিও সিলেবাসে এগুলো স্পেসিফিক্যালি মেনশন করা নেই, কিন্তু তবুও আমাদেরকে এগুলো পড়তে হবে এবং এই অংশগুলো কিন্তু 11-12 সিলেবাসে আছে। এবং আমি তোমাদের বলেছিলাম যে এমনভাবে পড়াবো যে তোমাদের 90% 11-12 লেভেলের সিলেবাসও কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু যেরকমই হোক না কেন, তো ফটোসিনথেসিস একদম কমপ্লিট হয়ে যাবে, যেহেতু ফটোসিনথেসিস একটা হিউজ পোর্শন, বোটানির একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে রিজিয়ান্স, তো সুতরাং এই অংশটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখবে রেসপিরেশন আছে, গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, এটিপি সিনথেসিস, এগুলো আমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছি। আর লাস্ট যেটা থাকবে তো সেটা হচ্ছে হরমোনস। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ব ফটোসিনথেসিসের সেকেন্ড পার্ট। আগের দিন আমরা পড়েছিলাম কেলভিন সাইকেল, তো কেলভিন সাইকেল সম্পর্কে ডিটেলসে বলেছিলাম তোমাদের। তো আজকে আমরা পড়ব C4 ফটোসিনথেসিস। দেখো, তো আচ্ছা, আগের দিন আমরা তাহলে কেন, কারণ সেক্ষেত্রে প্রথম যে স্টেবল যে প্রোডাক্ট তৈরি হচ্ছিল, তো সেটাই হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। আগের নোটসটাকে একটু দেখে নাও। দেখো, প্রধানত 95% যে প্ল্যান্টস আছে, মানে পৃথিবীতে যত প্ল্যান্টস আছে 95% কিন্তু কেবলমাত্র C3 সাইকেল হয়, এবং 5% যে প্ল্যান্ট আছে তো তাদের প্রধানত C4 সাইকেল হয়। তো প্রথমেই আমরা দেখব যে C3 এবং C4 প্ল্যান্টস প্রধানত কারা। তো এটা কিন্তু খুব প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তারপরেই দেখো C3 এবং C4 প্ল্যান্টসের মধ্যে পার্থক্য মানে ডিফারেন্স আছে, দেখো কত ডিফারেন্স এক্ষেত্রে করেছি। সুতরাং অনেক সময় আমরা যখন পড়ি যে C3 এবং C4 প্ল্যান্টের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো যখন বইতে লেখা থাকে, প্রচুর আমরা কনফিউশনের মধ্যে থাকি। সুতরাং এই যে ডিফারেন্স তোমরা যদি পড়ে ফেলো, তাহলে অনেক কিছু অংশ তোমরা পেয়ে যাবে এখান থেকে, একদম সমস্ত ডিফারেন্স কিন্তু এক্ষেত্রে মেনশন করা আছে। ঠিক আছে, তারপরে যে অংশটা দেখবো, দেখো ডিসকভারি অফ দ্য C4 প্ল্যান্টস, তাহলে মাত্র 5% প্ল্যান্ট যেখানে C4 প্ল্যান্ট, তো সেই C4 প্ল্যান্টের ডিসকভারি কিন্তু একটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বোটানির। সুতরাং সেটা কিভাবে ডিসকভার্ড হলো, তো এই অংশগুলো আমরা প্রথমে আগে দেখে নেব। তারপরে দেখো এক্সাম্পল অফ দ্য C4 প্ল্যান্ট, এবং C4 যে সাইকেল আছে, প্রধানত প্ল্যান্টসের মধ্যে যে C4 সাইকেল চলে, তো সেই C4 সাইকেল দেখবে যে এরকমভাবে প্রধানত C4 সাইকেলটা সম্পন্ন হয়। তো C4 সাইকেল হচ্ছে মানে শুধুমাত্র C4 সাইকেল হবে সেরকম কিন্তু নয়, অ্যাকচুয়ালি ক্রেব সাইকেল বা C3 সাইকেলও কিন্তু হয়, এটুকু মাথায় রাখবে। আমরা যে কয়েকটা সাইকেল পড়বো, যেমন C2 সাইকেল পড়বো, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, তার সঙ্গে সঙ্গে C4 সাইকেল, এই সবগুলোতে কিন্তু C3 সাইকেল কিন্তু অবশ্যই অবশ্যই হবে। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন যেটা C3 সাইকেলে RUBPর সঙ্গে CO2 যুক্ত হয়, এবং তার ফলে যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয় প্রত্যেকটা স্টেপেই কিন্তু এক্ষেত্রে C3 সাইকেল অবশ্যই থাকবে। তারপরে যে অংশটা আছে দেখো ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশনকে আমরা বলবো C2 সাইকেল। তো ফটো রেসপিরেশন কেবলমাত্র C3 প্ল্যান্ট দেখায়। তাহলে দেখো আমি কি বললাম, দুই রকমের প্ল্যান্টস আছে, আগে প্রথমে এই ক্ল্যারিফিকেশনটা করে নাও, খুব ইম্পর্টেন্ট এগুলো, অনেক সময় মানে প্রচণ্ড আমরা কনফিউজড হয়ে যাই। তো প্রথমে যেটা বললাম যে ম্যাক্সিমাম যে প্ল্যান্ট আছে তো তারা কিন্তু C3 প্ল্যান্ট। ঠিক আছে, এটা হয়ে গেল। 5% যে প্ল্যান্ট আছে তারা কিন্তু C4 প্ল্যান্ট। কিন্তু কিছু কিছু প্ল্যান্ট আছে, তো তারা কিন্তু C2 সাইকেল দেখায়, কিছু কিছু বলতে আই মিন 95% প্ল্যান্ট কিন্তু C2 সাইকেল দেখায়। তো C2 সাইকেল হচ্ছে C3 প্ল্যান্টস কিন্তু C2 সাইকেল সম্পন্ন করে। তাহলে C4 প্ল্যান্ট কিন্তু কখনোই C2 সাইকেল দেখায় না, এটা ভালো করে মানে ক্লিয়ার করে নাও। C4 যে সমস্ত প্ল্যান্ট আছে, মাত্র 5% যে প্ল্যান্ট আছে, তাদের মধ্যে কেবলমাত্র C4 সাইকেলই চলে, কিন্তু তাদের মধ্যে কোনো রকম C2 সাইকেল চলে না। C2 সাইকেল মানে কি? C2 সাইকেল মানে ফটো রেসপিরেশন। দেখো পরিবেশে এরকম কন্ডিশন হলো, হয়তো অক্সিজেনের পরিমাণ বেড়ে গেল, তো তখন কিন্তু প্ল্যান্ট ফটো রেসপিরেশন করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে C2 সাইকেল। তাহলে যে সমস্ত C3 প্ল্যান্ট আছে তারা কিন্তু C2 সাইকেল সম্পন্ন করে স্পেশাল কন্ডিশনে। তো এই যে C2 সাইকেল, এই C2 সাইকেল কিভাবে হয় এবং এই C2 সাইকেল অ্যাকচুয়ালি হার্মফুল নাকি এটা মানে বেনিফিশিয়াল, এই অংশগুলো আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, তাহলে দেখো C2 সাইকেল ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন C4 প্ল্যান্ট। C2 সাইকেল কিন্তু C4 প্ল্যান্টে কিন্তু হয় না, এবং সেই জন্যই
আচ্ছা, এই অংশটা আমরা দেখব। তারপরেই দেখো এই যে C2 সাইকেল আছে বেশ কতগুলো মানে অর্গানেলির মধ্যে সম্পন্ন হয়। আমি এক্ষেত্রে কালার চেঞ্জ করে লিখেছি। প্রথমে ক্লোরোপ্লাস্ট, তারপরে পারাক্সিজম, তারপরে মাইটোকন্ড্রিয়া, আবার পারাক্সিজম যেটা আছে এই কালারে আছে। তারপরে আবার ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তো এরকমভাবে হয়। তো এটাই হচ্ছে C2 সাইকেল। তো C2 সাইকেল সম্পর্কে আমাদেরকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে কিভাবে হয়। এবং C2 সাইকেলের কিছু কি পয়েন্টস আছে, কখন C2 সাইকেল হয়, কখন, কেন এটা ডিসঅ্যাডভান্টেজ, কেন এটা অ্যাডভান্টেজ, এই অংশগুলো দেখবে। এবং তারপরেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাম পাথওয়ে। তাহলে 3 রকমের প্ল্যান্টস আমরা পেলাম। কেলভিন সাইকেল প্রধানত 3 রকমের হচ্ছে। প্রথম যে টাইপ তো সেটা হচ্ছে C3 সাইকেল, যেটা নরমাল। সেকেন্ড যে টাইপ যেটা হচ্ছে C4 সাইকেল, তো C4 সাইকেল প্রধানত 5% প্ল্যান্টস প্রধানত এক্সিবিট করে। তারপরে আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে C2 সাইকেল। C2 সাইকেল কিন্তু C3 প্ল্যান্টস দেখায়। এবং আরও এক রকমের সাইকেল চলে, তো তার নাম হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। প্রধানত যে সমস্ত জেরোফাইট আছে, তো জেরোফাইটকে অনেক সময় কি করতে হয়, ওয়াটারকে প্রিজার্ভ করে রেখে দিতে হয় তাদের বডিতে, এবং যাতে ওয়াটার ট্রান্সপিরেশনের মধ্য দিয়ে যাতে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার যাতে রিলিজ যাতে না হয়। কারণ ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন এমন একটা পদ্ধতি, উদ্ভিদ যে পরিমাণ জল শোষণ করে তার অন্তত 95% জল ট্রান্সপিরেশনের মধ্য দিয়ে বেরিয়ে যায়। তাহলে যে সমস্ত জেরোফাইট আছে তারা ওয়াটারকে প্রিজার্ভ করে রাখার জন্য তাদের একটা স্পেশাল মেকানিজম চলে, সেটা হচ্ছে তাদের পত্ররন্ধ্র দিনের বেলা বন্ধ থাকে এবং রাত্রির বেলা খোলা থাকে, ঠিক আছে? তাহলে এই রকম সিচুয়েশনে জেনারেলি ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে 99% প্ল্যান্টসের ক্ষেত্রে প্রধানত পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে। কিন্তু এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখো ইন লাইট, মানে দিনের বেলা এদের কিন্তু স্টোমাটা ক্লোজ থাকে। এবং এইরকম সময় এদের দুটো সাইকেল চলবে। তাহলে এক্ষেত্রে দেখো এটাই হচ্ছে প্রধানত ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। কিভাবে হয় এই ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা আমরা খুব ভালো করে পড়ব, ঠিক আছে? তারপরে যে অংশটা আছে তো সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। তো আমরা দেখছি যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সবসময় একটা মানে আমাদের এটা আহ, মনের মধ্যে প্রশ্ন জাগে যে অক্সিজেন যখন বেশি হয় তখন কি হবে, CO2 যখন বেশি হয় তখন কি হবে, এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর প্রধানত ফটোসিনথেসিসের জন্য, তো সেই কারণের জন্য কার্বন ডাইঅক্সাইড কিভাবে ফটোসিনথেসিসে রোল প্লে করে, কার্বন ডাইঅক্সাইড কিভাবে C3 এবং C4 প্ল্যান্টসকে কন্ট্রোল করে, তো এই সমস্ত অংশগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এই ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিসে দেখো প্রথমেই আমরা যে পয়েন্ট দেখবো তো সেটা হচ্ছে কার্ডিনাল পয়েন্ট কাকে বলে। তারপরে দেখো ল অফ ম্যাক্সিমাম, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী জাস্টিস ভন লিবিগ। তো এটা হচ্ছে ল অফ মিনিমাম। এবং তারপরে যেটা আছে দেখো ল অফ মিনিমাম বোঝাটা খুব ডিফিকাল্ট, তুমি যতবার পড়বে ততবার তুমি কনফিউজড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি সিম্পল ছবির সাহায্যে, মানে নিজে ছবি এঁকে এটা হচ্ছে তৈরি করেছি। সুতরাং সিম্পল ছবির সাহায্যে আমরা দেখে নেব যে ল অফ মিনিমাম বলতে আমরা কি বলছি। এবং ব্ল্যাকম্যান আরও একটা ল দিয়েছিলেন, সেটা হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর। তো লিমিটিং ফ্যাক্টর প্রধানত কাকে বলে, ঠিক আছে? এই অংশটা কিন্তু খুব খুব আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এবং একটা ডেটার সাহায্যে দেখাবো যে লিমিটিং ফ্যাক্টর তুমি কিভাবে বুঝতে পারবে। একদম ইজিলি এইটা দেখলে তুমি সহজেই বুঝে যাবে যে লিমিটিং ফ্যাক্টর প্রধানত কি। এবং তার সঙ্গে সঙ্গে যে ডিফারেন্ট ফ্যাক্টর আছে, দেখো লাইট কিভাবে কন্ট্রোল করে, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখব তো কম্পেনসেশন পয়েন্ট অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তারপরে দেখো টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করে, এবং C3 এবং C4 প্ল্যান্টকে কিভাবে টেম্পারেচার, কার্বন ডাইঅক্সাইড কিভাবে কন্ট্রোল করে, এই সমস্ত অংশগুলো আমরা পড়ব, ঠিক আছে? এবং তার ফলে টোটাল ফটোসিনথেসিস যেগুলো আর তোমাদের কোথাও থেকে পড়তে হবে না। আমি যে 3টে নোটস দিয়েছি, এই 3টে নোটস মানে 4টে যে নোটস তোমাদের দিয়েছি, এই 4টে নোটস থেকে তুমি সমস্ত অংশ তোমরা ফটোসিনথেসিস থেকে পেয়ে যাবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? এই নোটসগুলো যদি ভালো করে তোমরা আইডিয়া রাখো তাহলে আর কোথাও থেকে পড়তে হবে না, ঠিক আছে? একটু পড়তে হবে, অনেকটাই পড়াতে হবে। দেখো প্রথমে আমরা যেটা দেখলাম যে প্রধানত প্ল্যান্টসকে ব্রডলি আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, একটা C3 প্ল্যান্টস এবং আর একটা হচ্ছে C4 প্ল্যান্টস। তো C3 প্ল্যান্ট কোনগুলো, যখন আরইউবিপি যখন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, মানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, তো এই ফিক্সেশনে হেল্প করবে যে এনজাইম তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। এবং আরইউবিপি যখন CO2 এর সঙ্গে যুক্ত হয়, প্রথম যে স্টেবল কার্বনযুক্ত প্রোডাক্ট তৈরি হয় তো সেটাই হচ্ছে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হয় প্রথম স্টেবল প্রোডাক্ট হিসাবে, ভালো করে মাথায় রাখো, প্রথম স্টেবল প্রোডাক্ট হিসাবে কোনটা তৈরি হচ্ছে, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, ঠিক আছে?
তাহলে সেটাই হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং সেই জন্য এই সমস্ত প্ল্যান্টসগুলোকে আমরা বলবো C3 প্ল্যান্ট। এবং এই C3 প্ল্যান্টগুলো মোস্টলি গ্রো ইন টেম্পারেট রিজিয়ান, যেখানে টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, যেমন টমেটো আছে, পেঁপে আছে। সুতরাং এই সমস্ত গাছগুলো 95% প্ল্যান্টস কিন্তু C3 প্ল্যান্টস। ঠিক আছে, এরপরে C4 প্ল্যান্টের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, প্রথম স্টেবল যে প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি বলেছিলাম যে C4 প্ল্যান্টেও কিন্তু C3 সাইকেল চলবে, কিন্তু C3 সাইকেল কখন চলবে, প্ল্যান্টসের এটা টার্গেট থাকে কি যে কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে নেওয়া। তো এই ক্যাপচার করবে কার মধ্যে, C3 প্ল্যান্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে ক্যাপচার করবে, কিন্তু C4 প্ল্যান্ট ক্যাপচার করবে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে। এটা হচ্ছে প্রথম ক্যাপচারিং। এবং সেকেন্ড ক্যাপচারিং তাহলে কোথায় হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে। সেই কারণের জন্য C4 প্ল্যান্টে কিন্তু C3 সাইকেলও দেখা যায়, বাট প্রথম যে স্টেবল কম্পাউন্ড যেটা তৈরি হয় তো সেটাই হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং C4 প্ল্যান্ট প্রধানত মোস্টলি গ্রো ইন দ্য ট্রপিক্যাল রিজিয়ান, মানে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেখানে থাকে, তো সেই জায়গাতেই C4 প্ল্যান্টের প্রধানত গ্রোথ হয়। এবং এখানে একটা বিষয় যে কেন এই রকম হাই টেম্পারেচারে C4 প্ল্যান্টের বৃদ্ধি ভালো হয়, তো সেটাও কিন্তু আমরা দেখব এর পিছনে রিজন কি। এবং মোর এফিসিয়েন্ট অ্যাজ টেকিং আপ কার্বন ডাইঅক্সাইড দেন C3 প্ল্যান্ট। তাহলে C4 প্ল্যান্ট কিন্তু অনেক বেশি অ্যাডাপটিভ, মোর এফিসিয়েন্ট, অনেক বেশি তারা শক্তিশালী দেন C3 প্ল্যান্ট। যদিও তাদের পরিমাণ 5%, কিন্তু তারা কিন্তু অনেক বেশি এফিসিয়েন্ট। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এখন তো আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর যুগ, সুতরাং গ্লোবাল ওয়ার্মিংকে কিন্তু টলারেট করতে পারবে C4 প্ল্যান্ট, C3 প্ল্যান্ট কিন্তু এটাকে টলারেট করতে পারবে না, তার একটু প্রবলেম হবে। তো সেই কারণের জন্য যেহেতু এরা হাই টেম্পারেচারে যেহেতু এরা ডেভেলপ করে, খুব ভালো তাদের ডেভেলপমেন্ট হয়, তো সেই জন্য গ্লোবাল ওয়ার্মিংকে কিন্তু টলারেট করতে পারবে C4 প্ল্যান্ট। এবং C4 প্ল্যান্ট কিন্তু C3 প্ল্যান্টের থেকেও অনেক বেশি শক্তিশালী, তারা অনেক ভালো কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করতে পারে। যদিও তাদের পার্সেন্টেজ কম, বাট দে আর মোর এফিসিয়েন্ট অ্যাজ টেকিং আপ CO2 দেন C3 প্ল্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে C3 আর C4 প্ল্যান্টসের মধ্যে পার্থক্য। আগে কিছু অংশ দেখে নাও। দেখো, C3 প্ল্যান্টের মধ্যে কোনো ক্র্যাঞ্চ অ্যানাটমি থাকে না, তাহলে C4 প্ল্যান্ট তো অবভিয়াসলি একটা স্পেশাল টাইপের প্ল্যান্ট হবে। তো সেই প্ল্যান্টের অ্যানাটমিও কিন্তু লিফের যে অ্যানাটমি, তো সেই জায়গাতে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। হোয়াট ইজ দিস ক্রাঞ্চ অ্যানাটমি আমরা পড়বো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইনিশিয়াল যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার, তো সেটা হচ্ছে RUBP। তাহলে প্রথম C3 প্ল্যান্টে আমরা দেখেছিলাম RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, কিন্তু C4 প্ল্যান্টে প্রথম যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার যেটা অ্যাকসেপ্ট করবে, তো সেটা হচ্ছে ফসফোএনল পাইরুভেট। তাহলে এক্ষেত্রে যেটা RUBP, কিন্তু C4 প্ল্যান্টে সেটা কিন্তু ফসফোএনল পাইরুভেট। ঠিক আছে, তারপরেই দেখো C3 প্ল্যান্টের মধ্যে ফটোসিনথেটিক সেল ইন দ্য লিফ মেসোফিল, মানে আমরা জানি যে পাতার মধ্যে মেসোফিল কলা থাকে, এবং তো সেই মেসোফিল কলা মানে স্পঞ্জি প্যারেনকাইমা এই সমস্ত নিয়ে গঠিত প্যালিসেড প্যারেনকাইমা, তো সেটাই কিন্তু মেন ফটোসিনথেটিক সেল। কিন্তু C4 প্ল্যান্টের ফটোসিনথেটিক সেল কিন্তু আরও একটা আলাদা হয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে বান্ডিল শীথ সেল। তাহলে দুই ধরনের সেল থাকবে, মেসোফিল এবং বান্ডিল শীথ সেল। এবং অপটিমাম টেম্পারেচার ফর ফটোসিনথেসিস হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এক্ষেত্রে কত 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রথমেই বললাম যে C4 প্ল্যান্ট কিন্তু অনেক বেশি টেম্পারেচার টলারেট করতে পারে। এবং প্রথম যে স্টেবল প্রোডাক্ট C3 প্ল্যান্টে সেটা কিন্তু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বনযুক্ত, কিন্তু এক্ষেত্রে কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং C3 প্ল্যান্টে কিন্তু ফটো রেসপিরেশন প্রেজেন্ট থাকে, যেহেতু এদের ক্ষেত্রে ফটো রেসপিরেশন যেহেতু প্রেজেন্ট থাকে, সেই জন্য এরা কিন্তু লেস এফিসিয়েন্ট। ফটো রেসপিরেশন সবসময় হার্মফুল হয়, তাহলে C3 প্ল্যান্টের একটা বিশাল চাপ যে এদের ফটো রেসপিরেশন হয়, কিন্তু C4 প্ল্যান্টে কোনো রকম ফটো রেসপিরেশন হয় না। এবং C3 প্ল্যান্টে দেখো কার্বন ডাইঅক্সাইডের যে কম্পেনসেশন পয়েন্ট সেটা অনেকটাই বেশি, 30 থেকে 70 পার্টস পার মিলিয়ন, কিন্তু এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট হচ্ছে 0 থেকে 10। এটা কি আমরা দেখব, ঠিক আছে। এবং এক্ষেত্রে কার্বক্সিলেটিং এনজাইম কিন্তু RUBP কার্বক্সিলেজ, মানে রুবিস্কো যে এনজাইম আছে, C3 প্ল্যান্টের ক্ষেত্রে একটাই এনজাইম কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করে, কিন্তু C4 প্ল্যান্টে কার্বন ডাইঅক্সাইড দুইভাবে ফিক্সেশন হয়। প্রথম যেটা, তো সেটা হচ্ছে ইনিশিয়াল ফিক্সেশন, এটা করবে পেপ কার্বক্সিলেজ। দেখো, প্রথমেই ফসফোএনল পাইরুভেট ছিল, এই ফসফোএনল পাইরুভেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যায়, এটা হচ্ছে প্রথম ফিক্সেশন। তো এই কাজে হেল্প করবে কিন্তু পেপ কার্বক্সিলেজ, ঠিক আছে। এবং বান্ডিল শীথ সেলের মধ্যে থাকবে রুবিস্কো বা রাইবিউলোজ কার্বক্সিলেজ, তার মানে বান্ডিল শীথ সেলের মধ্যে আমাদের কিন্তু C3 সাইকেল হবে,
ক্লিয়ার? আরও ডিটেলসে বুঝতে পারবে, আগে আমি পার্থক্যগুলো বলে দিই। বলছে অ্যাফিনিটি অফ দ্য কার্বক্সিলেট ফর দ্য CO2 ইজ মডারেট, মানে কার্বন ডাইঅক্সাইডকে মোটামুটিভাবে মিডিয়াম ওয়েতে তারা কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইডকে এরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখো কার্বন ডাইঅক্সাইডের অ্যাকসেপ্টেশন পয়েন্ট কিন্তু C4 প্ল্যান্টে অনেক অনেক বেশি হবে। এবং ক্লাসেস অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইনভলভ 1, এক্ষেত্রে কিন্তু এক রকমের ক্লোরোপ্লাস্টিড থাকে, কিন্তু C4 প্ল্যান্টে 2 রকমের ক্লোরোপ্লাস্টিড থাকে। ক্লোরোপ্লাস্টিড মানে কি, সেলের মধ্যে একটা অর্গানেলি, তো সেটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এবং C3 প্ল্যান্ট প্রধানত কুল এবং ওয়েট এরিয়াতে প্রেফার করে, কিন্তু C4 প্ল্যান্ট প্রধানত ড্রাই এরিয়াতে থাকে। এবং দেখো 95% অফ দ্য গ্রিন প্ল্যান্ট কিন্তু C3 প্ল্যান্ট, আর 5% প্ল্যান্ট হচ্ছে C4 প্ল্যান্ট। দেখে নিলাম। বান্ডিল সিড সেল হ্যাভ নো ক্লোরোপ্লাস্ট, তাহলে বান্ডিল সিড সেলস হ্যাভ নো ক্লোরোপ্লাস্ট, আর এখানে মানে বান্ডিল সিড সেল নেই, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে বান্ডিল সিড সেল থাকে। এবং কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন স্লো হয়, এটা ফাস্ট হয়। কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন অনলি ওয়ান টাইম, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কবার হবে, একবার, কিন্তু এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কতবার হবে, দুবার। এবং কেলভিন সাইকেল অপারেট অ্যালন, কেবলমাত্র কেলভিন সাইকেলই কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করবে C3 প্ল্যান্টে, কিন্তু এই জায়গাতে কেলভিন সাইকেল অপারেট অ্যালং উইথ হ্যাচ স্ল্যাক সাইকেল। তাহলে দুটো সাইকেল চলবে C4 প্ল্যান্টে, একটি হচ্ছে কেলভিন সাইকেল এবং আর একটা হচ্ছে হ্যাচ স্ল্যাক সাইকেল। আচ্ছা, এখনো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য দেখো কার্বন ডাইঅক্সাইড এটিপি এবং NADPH এর রেশিও কত। আগের দিন আমরা বলেছিলাম যে এখনো কার্বন ডাইঅক্সাইডকে যদি ফিক্সেশন করতে হয় তাহলে 3 অণু ATP লাগবে এবং 2 অণু NADPH। দেখো এখনো গ্লুকোজের মধ্যে কত পরিমাণ প্রধানত কার্বন থাকে, এখনো গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকে, এবং এখনো গ্লুকোজ তৈরি করার জন্য 6টা কার্বন ডাইঅক্সাইড লাগে, কারণ ফটোসিনথেসিসের যে রিঅ্যাকশন আমরা পড়েছিলাম 6CO2 + 12H2O। তাহলে একটাকে যদি 6 দিয়ে গুণ করো, দেখো 6 হয়ে যাচ্ছে। এটিপি তাহলে কত হচ্ছে 18, মানে এখনো গ্লুকোজ তৈরি করার জন্য। তাহলে দেখো এখনো গ্লুকোজের মধ্যে কতগুলো কার্বন থাকবে, 6টি। তাহলে একটি কার্বন ডাইঅক্সাইড এখনো গ্লুকোজ তৈরি করার জন্য 6টা কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু ফিক্সড হতে হবে, 6টা কার্বন ডাইঅক্সাইড লাগবে। তাহলে 6 দিয়ে যদি গুণ করি 6, তাহলে 18 অণু এটিপি এবং 12 অণু NADPH। আগের দিন যে লিস্ট দিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড এটিপি এবং NADPH এর যে রেশিও 1:3:2, কিন্তু এখনো গ্লুকোজের রেসপেক্টে যদি আমরা ধরি তাহলে 6:18:12, ঠিক আছে। কিন্তু C4 প্ল্যান্টে দেখো কার্বন এটিপির পরিমাণ প্রচুর বেশি লাগে, কত 30 মলিকিউল। আগের দিন বলেছিলাম 18 + 12কে যোগ করো, তাহলে এক্ষেত্রে দেখো 6টি কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করার জন্য কতগুলো এটিপি লাগবে, 10টা এটিপি লাগবে, এবং NADPH কতগুলো লাগবে, 12টা NADPH লাগবে। সো দিস আর দ্য ডিফারেন্সেস ইন বিটুইন C3 অ্যান্ড C4 প্ল্যান্ট। একদম সমস্ত কিছু অংশ কিন্তু এক্ষেত্রে মেনশন করা আছে, ঠিক আছে। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি C4 প্ল্যান্টের আইডিয়াটা বোঝা গেল হবে। আবারও বলছি 95% প্ল্যান্ট কিন্তু C3 প্ল্যান্ট, অনলি 5% প্ল্যান্ট হলো C4 প্ল্যান্ট। কিন্তু C4 প্ল্যান্ট এমনই যে তাদের মধ্যে স্পেশাল অ্যাডাপ্টেশন হয়েছে, তো তাদের মধ্যে আমরা দেখতে পাবো যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাবো, এবং সেই কারণের জন্যই তারা কিন্তু এফিসিয়েন্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সার, মানে C3 প্ল্যান্টের থেকেও তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এবং তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো এরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে টলারেট করতে পারে, তার মানে এরা কিন্তু অনেক বেশি এফিসিয়েন্ট দেন C3 প্ল্যান্ট। কেন? কারণ C3 প্ল্যান্টের মধ্যে C2 সাইকেল চলে, যেটা তাদের চাপ হয়ে যায়, কিন্তু C4 প্ল্যান্টের মধ্যে কোনো রকম C2 সাইকেল চলে না। তো এক্ষেত্রে তাহলে সেই ক্ষতিকর সাইকেল কিন্তু এই C4 প্ল্যান্টে হয় না, ঠিক আছে। এবারে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ডিসকভারি অফ দ্য C4 প্ল্যান্ট। দেখো যেহেতু C4 প্ল্যান্ট মাত্র 5%, তাহলে কোন কোন প্ল্যান্টগুলো C4 প্ল্যান্ট, তো সেটা আমাদেরকে জানতে হবে। বিজ্ঞানী কটস্কভ found that sugarcane photosynthesis is rapid and the first stable product is অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। বিজ্ঞানী কটস্কভ প্রথম কি দেখলেন 1965 সালে, তিনি দেখছেন যে আখের মধ্যে যে ফটোসিনথেসিস হয় সেটা কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে হয়, অন্যান্য প্ল্যান্টসের তুলনায় এটা দ্রুত গতিতে হয়, এবং প্রথম যে স্টেবল প্রোডাক্ট যেটা তৈরি হয় তো সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে দেখো এই 2 বছর পরে বিজ্ঞানী হ্যাচ অ্যান্ড স্ল্যাক, এরা কিন্তু অস্ট্রেলিয়ার সায়েন্টিস্ট, ফাউন্ড দ্যাট দ্য সুগার কেন অ্যান্ড দ্য মেইজে, তাহলে আখ এবং ভুট্টা অলসো শো দ্য সেম প্রসেস, ঠিক আছে। ভুট্টার মধ্যেও এটা দেখা যায়। দে ডিসকভার C4 সাইকেল অর হ্যাচ স্ল্যাক পাথওয়ে অর কোঅপারেটিভ ফটোসিনথেসিস। তাহলে এই যে হ্যাচ এবং স্ল্যাকে কিন্তু এই C4 সাইকেল আবিষ্কার করলেন। কটস্কভ এটা দেখেছিলেন যে সুগার কেনের মধ্যে ফটোসিনথেসিস র্যাপিড রেটে হয়, কিন্তু হ্যাচ এবং স্ল্যাক ব্যাখ্যা করলেন বায়োকেমিক্যালি যে কেন এই C4 সাইকেল হচ্ছে, হোয়াট ইজ দিস C4 সাইকেল। তো সেই জন্য একে আমরা বলবো হ্যাচ স্ল্যাক পাথওয়ে।
তো C4 সাইকেলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখো দেখো বলছে পারফর্ম হাই রেট অফ ফটোসিনথেসিস। তো এক্ষেত্রে C4 প্ল্যান্ট যখনই ফাংশন করে এদের ফটোসিনথেসিস কিন্তু প্রচন্ড হাই রেটে হয় এবং রিকোয়ার মোর লাইট টু ফিক্স CO2। তাহলে C4 প্ল্যান্টে অনেক বেশি লাইট লাগে, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য C4 প্ল্যান্টে অনেক বেশি লাইট লাগে। আমরা দেখলাম যে C3 প্ল্যান্ট একটু শেডি এরিয়া পছন্দ করে এবং ফটোসিনথেসিস রেট ভেরি হাই ডিউ টু অ্যাবসেন্স অফ ফটো রেসপিরেশন। যেহেতু এদের কোনো ফটো রেসপিরেশন হয় না, তো সেই কারণের জন্য কি হচ্ছে, ফটোসিনথেসিস রেট কিন্তু অনেক হাই হয়। ঠিক আছে, আবার দেখো একটু আস্তে আস্তে পড়াই। বলছে অলসো পারফর্ম ফটোসিনথেসিস ইন ওয়াটার শর্টেজ। এমনকি জল যখন থাকে না তখনও কিন্তু এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। যে জায়গাতে C3 প্ল্যান্ট যেখানে পারে না, তো এরাও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে এবং টুয়াইজ এফিসিয়েন্ট দেন C3 ফর ফুড প্রোডাকশন। তাহলে ফুড প্রোডাকশনের জন্য এরা কিন্তু C3 প্ল্যান্টের থেকে অন্তত দ্বিগুণ শক্তিশালী। তো এইগুলোই হচ্ছে প্রধানত C4 প্ল্যান্টের মানে ক্যারেক্টারিস্টিক ফিচার্স তো C4 সাইকেলের। এইবার দেখো এই জায়গাতে দেখো, তাহলে C4 প্ল্যান্টের যেটা মেন বৈশিষ্ট্য তো সেটা হচ্ছে হাই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এবং লো ওয়াটারে এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে এবং প্রচুর পরিমাণে এদের আলো লাগে। সুতরাং ছবির সাহায্যে আমরা বুঝতে পারছি। তাহলে দেখো C4 plants are unaffected by increase in carbon dioxide and the temperature। তো গ্লোবাল ওয়ার্মিং ক্যান টলারেট গ্লোবাল ওয়ার্মিংকে টলারেট করতে পারছে, কারণ গ্লোবাল ওয়ার্মিং মানেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পৃথিবীতে বেড়ে যাওয়া। তো সেটা যদি বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার বেড়ে যাবে, তো C4 প্ল্যান্ট কিন্তু এটাকে টলারেট করতে পারে। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। এরপরেই দেখো এক্সাম্পল অফ দ্য C4 প্ল্যান্ট কে কে আছে, সুগার কেন আছে, মেইজে আছে, সরগাম আছে, এগুলো সব C4 প্ল্যান্ট এবং অন্তত 900 স্পিসিস অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে যে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজে যে উদ্ভিদ আছে তার মধ্যে 900টা স্পিসিস কিন্তু C4 প্ল্যান্ট। ঠিক আছে, যার মধ্যে 300টা কিন্তু ডাইকট মানে দ্বিবীজপত্রী। তাহলে 900টা যে স্পিসিস আছে তার মধ্যে 300টা হচ্ছে ডাইকট এবং বাকি যে 600 যে স্পিসিস আছে সবাই কিন্তু একবীজপত্রী। দেয়ার আর 19 ফ্যামিলিজ অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ এই 900টা যে স্পিসিস আছে সেই 900টা স্পিসিস 19টা ফ্যামিলির মধ্যে প্রধানত তারা ডিস্ট্রিবিউটেড। যেমন কিছু ইম্পর্টেন্ট মোনোকট ফ্যামিলি হচ্ছে গ্র্যামিনিয়া আছে, সাইপারাসিয়া আছে এবং ডাইকট ফ্যামিলি হচ্ছে কম্পোসিটা আছে, নিকটানজিয়া আছে এবং পর্টুলাসিয়া আছে। তো এগুলো হচ্ছে ফ্যামিলি। তুমি যেটা মাথায় রাখবে 900টা প্রজাতি আছে প্ল্যান্টসে, এখনো পর্যন্ত 900টা প্রজাতি C4 প্ল্যান্ট, তার মধ্যে 300টা কিন্তু ডাইকট। এবং এই জায়গাতে দেখো 11 জেনেরা উইথ বোথ C3 অ্যান্ড C4 প্ল্যান্ট। জেনেরা মানে কি জেনাস, দেখো অ্যাট্রিপ্লেক্স পাটুলা, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো অ্যাট্রিপ্লেক্স রোসিয়া। তাহলে অ্যাট্রিপ্লেক্স যেটা আছে এই অ্যাট্রিপ্লেক্স এবং অ্যাট্রিপ্লেক্স, তাহলে এটা হচ্ছে 11 জেনেরা, একই জেনেরা কিন্তু এদের স্পিসিস আলাদা। যেমন পাটুলা হচ্ছে C3 আবার রোসিয়া হচ্ছে C4। ঠিক আছে, তাহলে 11টা এমন জেনেরা আছে, তো সেই জেনেরার আন্ডারে আবার ডিফারেন্ট স্পিসিস, কেউ কেউ C3 আবার কেউ কেউ C4। ঠিক আছে, এই পর্যন্ত বোঝাতে পারলাম। তাহলে আমরা এক্সাম্পল আমরা দেখলাম। এবার দেখো বলছে কোলেট অ্যান্ড অর্জেন অর্গানাইজ 3 ক্যাটাগরিজ অফ দ্য C4 প্ল্যান্ট। এটা আমরা পরে দেখছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে C4 প্ল্যান্টের মধ্যে আমরা দেখলাম যে একটা স্পেশাল টাইপের অ্যানাটমি থাকে এবং সেই অ্যানাটমির জন্যই প্রধানত C4 প্ল্যান্টের এরকম ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখা যায়। দেখো এই অ্যানাটমিটা একটু দেখে নাও। এদের যে ভাস্কুলার বান্ডিল থাকে, তো ভাস্কুলার বান্ডিল মানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এবং জাইলেম এবং ফ্লোয়েমকে ঘিরে এক থেকে একাধিক লেয়ার, অন্তত 4 থেকে 5টা লেয়ার এরকম সেল থাকে এবং এই সেলগুলোকে আমরা বলবো বান্ডিল সিদ সেল। ভালো করে দেখো, তাহলে যে ভাস্কুলার বান্ডিল আছে C3 প্ল্যান্টে কিন্তু এই বান্ডিল সিদ সেল থাকে না, কিন্তু C4 প্ল্যান্টের স্পেশাল যে অ্যানাটমি আছে, তো এই ভাস্কুলার বান্ডিল বা জাইলেমকে ঘিরে প্রধানত এই বান্ডিল সিদ সেল থাকে। কিন্তু ঘটনা হচ্ছে এই বান্ডিল সিদ সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, সেটা কি এদের মধ্যে কোনো গ্রানা থাকে না। গ্রানা মানে কি, যখন থাইলাকয়েড যখন এক জায়গাতে যখন হয় তো তখনই তাকে আমরা বলবো গ্রানা। ধরো যাক তুমি বাড়িতে প্রচুর খুচরো পয়সা ছড়িয়ে রেখে দিয়েছো, 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন ছড়িয়ে রেখে দিয়েছো, তাহলে এরা হচ্ছে স্ক্যাটার্ড থাইলাকয়েড। কিন্তু ছড়িয়ে রাখলে তো হবে না, তাকে গুছিয়ে রাখতে হবে। যখন গুছিয়ে রাখছো তো তখনই তাকে আমরা বলবো গ্রানা। কিন্তু বান্ডিল সিদ সেলের মধ্যে যে সমস্ত থাইলাকয়েডগুলো আছে তাদের মধ্যে থাইলাকয়েড আছে, বাট এই থাইলাকয়েডগুলো কিন্তু স্ক্যাটার্ড কন্ডিশনে আছে। তার মানে এদের মধ্যে কিন্তু থাইলাকয়েড আছে কিন্তু থাইলাকয়েডগুলো স্ক্যাটার্ড কন্ডিশনে আছে, তার মানে এরা কিন্তু গ্রানা তৈরি করছে না, গ্রানাল। ঠিক আছে, টাইটলি প্যাকড অ্যান্ড নো ইন্টারসেলুলার স্পেস। আচ্ছা, তাহলে এর মধ্যে কোনো রকম আমরা গ্রানা কিন্তু দেখতে পাচ্ছি না। কোথায় দেখতে পাচ্ছি না? বান্ডিল সিদ সেলে।
এবং বান্ডিল সিদ সেলের যে সমস্ত সেলগুলো আছে দেখো টাইটলি প্যাকড, এরা একটা অপরটার সঙ্গে প্যাকড হয়ে থাকে এবং কোনো রকম ইন্টারসেলুলার স্পেস এদের মাঝখানে থাকছে না এবং ইমপারভিয়াস ফর দ্য গ্যাসাস এক্সচেঞ্জ, কোনো রকম গ্যাসাস এক্সচেঞ্জেও কিন্তু এরা কিন্তু অংশ নেয় না, ঠিক আছে। তাহলে এই যে সেলগুলো আছে যেগুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জড হয়ে আছে এবং কভার করে আছে ভাস্কুলার বান্ডিলকে, অনেকটা মুকুটের মতো বা মালার মতো কভার করে আছে, এবং সেই জন্যই এই টাইপের যে স্পেশাল অ্যানাটমি, তো তাকে আমরা বলবো ক্র্যাঞ্চ অ্যানাটমি। কিন্তু ঘটনা হচ্ছে C3 প্ল্যান্টের মতো এদের মধ্যেও কিন্তু মেসোফিল সেল থাকে এবং মেসোফিল সেলের মধ্যে গ্রানাও যেমন থাকবে, স্ট্রোমাও থাকবে। তাহলে বান্ডিল শীট যে সেল আছে তারা কিন্তু আগ্রানাল, কিন্তু এক্ষেত্রে যে মেসোফিল সেল দেখতে পাচ্ছি তো সেটা কিন্তু গ্রানাল। এবং যেহেতু ভাস্কুলার বান্ডিলকে এইভাবে মুকুটের মতো কভার করে রাখে এই বান্ডিল শীট সেলগুলো, বান্ডিল শীট ভাস্কুলার বান্ডিলকে যে কভার করে রাখছে, তো তাকেই আমরা বলবো, সেই জন্যই এই স্পেশাল টাইপের অ্যানাটমিকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, এবার একটু বিষয়টা দেখে নাও, ছবিটা দেখে নিলে দেখো বলছে ক্র্যাঞ্চ কথার মানে হচ্ছে ক্রাউন মানে মুকুট, এবং এর মধ্যে দুই ধরনের সেল থাকে। বলছে টু রিং অফ সেল সারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডিল। দেখো এটা একটা রিং তৈরি হচ্ছে, এটা একটা রিং, আবার এটাও হচ্ছে একটা রিং। তাহলে দুটো রিং অফ সেল সারাউন্ড ভাস্কুলার বান্ডিল, এই দুটো রিং কি দিয়ে তৈরি হচ্ছে? একটা বান্ডিল সিদ সেল দিয়ে তৈরি হচ্ছে আর একটা মেসোফিল সেল দিয়ে তৈরি হচ্ছে। এখন এদের যে মেসোফিল সেল আছে, আমরা জানি যে C3 প্ল্যান্টের মধ্যে মেসোফিল সেলের মধ্যে C3 সাইকেল চলে, কিন্তু এটা মাথায় রাখবে এই যে বান্ডিল সিদ সেল আছে, যে স্পেশাল টাইপের যে সেল আছে, তো তার মধ্যে C3 সাইকেল চলবে, কিন্তু এদের মেসোফিল সেলের মধ্যে C4 সাইকেল চলবে। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়। তাহলে বান্ডিল সিদ সেলের মধ্যে কি চলছে? C3 সাইকেল, আর মেসোফিল সেলের মধ্যে কি চলবে? C4 সাইকেল। এটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো বলছে বান্ডিল সিদ, বলছি আমি আসছে, ঠিক আছে, কেন চলছে দেখছি আমরা, ঠিক আছে। আগে এটুকু দেখে নাও, তাহলে বান্ডিল সিদ সেলের মধ্যে কি হচ্ছে? C3 সাইকেল, আর মেসোফিল সেলের মধ্যে কি হচ্ছে? C4 সাইকেল। এটা বুঝতে পারলে তো? ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো বলছে ইনার রিং অলসো কল দ্য ক্র্যাঞ্চ সেল। তাহলে এই যে বান্ডিল সিদ যে সেল আছে, তো একে আমরা ক্র্যাঞ্চ সেলও বলবো, ঠিক আছে। এক থেকে মেনি লেয়ার হতে পারে এবং এই সেলগুলো কিন্তু বড় আকারের সেল হয়। তাহলে এই সেলগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং ক্লোরোপ্লাস্ট মোর, তো এই জায়গাতে কিন্তু ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে। তো ক্লোরোপ্লাস্ট মানে কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেই সেলুলার অর্গানেলি যার মধ্যে গ্রানা এবং স্ট্রোমা থাকবে, কিন্তু এদের মধ্যে গ্রানা থাকে না, বাট থাইলাকয়েড থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট অনেক সংখ্যায় বেশি হয়, কিন্তু এদের কোনো গ্রানা থাকে না এবং থাইলাকয়েড স্ক্যাটার্ড হয়ে থাকে। আর মেসোফিল সেল যে আছে দেখো, এদের এই যে আউটার যে রিং, তো এটাই হচ্ছে মেসোফিল সেল। এক্ষেত্রে নর্মাল ক্লোরোপ্লাস্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রানা থাকবে, কিন্তু ক্লোরোফিলের সংখ্যা কম হবে এবং এই জায়গাতে কিন্তু স্টার্চ গ্রেন থাকে, ঠিক আছে, স্টার্চ গ্র্যানিউলস থাকে। তো মেসোফিল সেলের মধ্যে কিন্তু C4 সাইকেল চলে। এবং এই যে বান্ডিল সিদ সেল এবং মেসোফিল সেল, এরা কিন্তু প্লাজমোডেসমাটা দিয়ে কানেক্টেড থাকে। এরকম নয় যে এই সেলগুলো সেপারেট থাকে, কিন্তু এরা প্লাজমোডেসমাটা দিয়ে কানেক্টেড। তো as the cells of the bundle sheath present in a concentric layer around the vascular bundle, concentric layer মানে কি? কোনো কিছুকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকে, তো তখনই তাকে আমরা বলবো concentric layer, মানে সেন্টারে কিছু একটা থাকে এবং সেই সেন্টারকে কেন্দ্র করে এই লেয়ারগুলো যেহেতু থাকে, তো সেই জন্য সো ভাস্কুলার বান্ডিল লুকস লাইক ক্রাউন অর রিং অর হ্যালো। তাহলে এই জন্য ভাস্কুলার বান্ডিলকে যেন একটা মুকুটের মতো দেখতে লাগে। মুকুটে যেরকম কোনো রত্ন থাকে বা কোনো কিছু জেমস থাকে, তো তাকে ঘিরে বিভিন্ন ডিজাইন থাকে, তো এখানেও সেরকম ভাবে এই ভাস্কুলার বান্ডিলকে ঘিরে এত সুন্দর ডিজাইন তৈরি করেছেন, ঠিক আছে। কে করেছেন জানি না, তো যাই হোক এই ভাস্কুলার বান্ডিলকে ঘিরে এরকম যে ডিজাইন, তো সেই কারণের জন্যই একে আমরা ক্রাউন বা রিং অর হ্যালো বলবো। তাহলে এই জায়গাতে খুব ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ, যেটা পয়েন্ট, তোমরা যে প্রশ্নটা করলে এবার আমি তার উত্তর দিই। সেটা হচ্ছে যে বান্ডিল শীট সেলেও কিন্তু ক্লোরোপ্লাস্টিড থাকবে এবং মেসোফিল সেলের মধ্যেও ক্লোরোপ্লাস্টিড থাকবে, কিন্তু বান্ডিল শীট যে সেল আছে এখানকার সেলগুলো ক্লোরোপ্লাস্টিড কিন্তু লার্জ সাইজ হবে এবং অনেক বেশি হবে, কিন্তু রুবিস্কো ইন দ্য স্ট্রোমা। তাহলে বান্ডিল শীট সেলের মধ্যেই কিন্তু রুবিস্কো থাকে। রুবিস্কো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করবে RUBPর সঙ্গে, ঠিক আছে। তাহলে বান্ডিল সিদ সেলের যে ক্লোরোপ্লাস্ট আছে, তো এই যে বান্ডিল সিদ সেলের যে ক্লোরোপ্লাস্ট আছে, তো এর মধ্যে রুবিস্কো প্রধানত থাকবে, ঠিক আছে, রুবিস্কো ইন দ্য স্ট্রোমা, এবং সেই জন্য কেলভিন সাইকেল অর দ্য গ্লুকোজ সিনথেসিস অকার্স। তাহলে বান্ডিল সিদ সেলের মধ্যে কিন্তু রুবিস্কো এনজাইম থাকে, এদের ক্লোরোপ্লাস্টের মধ্যে রুবিস্কো এনজাইম থাকে, ঠিক আছে। বান্ডিল সিদ সেলের মধ্যে গ্রানা থাকে না, কিন্তু বান্ডিল সিদ সেলের মধ্যে রুবিস্কো এনজাইম থাকে। ক্লিয়ার? আচ্ছা,
মেসোফিল যে সেল আছে এগুলো ছোট ছোট হয় এবং সংখ্যায় কম হয়, ল্যাক রুবিস্কো শো নো কেলভিন সাইকেল। তাহলে কেন কেলভিন সাইকেল হচ্ছে না? কোনো রকম রুবিস্কো এনজাইম নেই, এখানে সি হবে একটা, ঠিক আছে? এবং কোনো রকম গ্লুকোজ সিনথেসিস হয় না এবং এক্ষেত্রে স্ক্যাটার্ড থাইলাকয়েড থাকবে আর এক্ষেত্রে গ্রানা প্রেজেন্ট থাকবে। তাহলে বুঝতে পারলে, তোমার প্রশ্নের উত্তরটা পেলে তো? ঠিক আছে? হ্যাঁ, তাহলে রুবিস্কো এনজাইম যেহেতু এক্ষেত্রে বান্ডিল সিদ সেলে থাকে, তো সেই জন্য বান্ডিল সিদ সেলের মধ্যেই কিন্তু C3 সাইকেল চলবে। কিন্তু এদের মেসোফিল সেলের আবার একটু চেঞ্জেস আছে C3 প্ল্যান্টের তুলনায়। তো এদের মেসোফিল সেলে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কিন্তু কোনো রকম রুবিস্কো এনজাইম থাকে না। যদি রুবিস্কো এনজাইম না থাকে তাহলে C3 সাইকেল হবে কি করে? হবে না। তাহলে এখানে কোন সাইকেল হবে? C4 সাইকেল। তাহলে মেসোফিল সেল কাকে টার্গেট করবে? কার্বন ডাইঅক্সাইড প্রথম টার্গেট করে মেসোফিল সেলকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবার গিয়ে খুঁজছে যে কোথায় আরইউবিপি আছে। ঠিক আছে? মানে এনজাইম তখন খুঁজছে, তাহলে আরইউবিপি, এক্ষেত্রে তো রুবিস্কো এনজাইম নেই। তাহলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কিভাবে হবে? এই কারণের জন্যই এটাকে আমরা C4 সাইকেল বলবো। কি বললাম, বোঝাতে পেরেছি? আবার বলছি, CO2 যখন প্ল্যান্টস এর মধ্যে ঢুকে যাচ্ছে তখন সে টার্গেট করছে মেসোফিল সেলকে, কিন্তু CO2 এবার খোঁজার চেষ্টা করছে যে কোথায়, কোথায় সেই রুবিস্কো। রুবিস্কোকে সে যখন দেখতে পাচ্ছে না, তখন অন্য একটা এনজাইম এই জায়গাতে অপারেট করছে এবং সেই এনজাইমটার নাম হচ্ছে পেপকেজ, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ। তো সেই এনজাইম তখন কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করে দিচ্ছে পেপের সঙ্গে, ফসফোএনল পাইরুভেটের সঙ্গে, এবং তার ফলে প্রথম যে কম্পাউন্ড তৈরি হচ্ছে, তো সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এইটা কিন্তু 4 কার্বন যুক্ত এবং সেই জন্য একে আমরা C4 সাইকেল বলবো। কি বললাম, বোঝাতে পেরেছি? এবার ক্লিয়ার হলো? ঠিক আছে? ক্লিয়ার তো? আচ্ছা, এইবার দেখো, এবারে টোটাল প্রসেস দেখে নাও। দেখবে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমের প্রসেস আছে। আমি অ্যাকচুয়ালি তাইজের যে বই আছে তো সেখান থেকে নিয়েছি এবং কিছুটা মডিফাই করেছি বিভিন্ন থেকে। তোমরা সিম্পলি খুব সহজভাবে বুঝতে পারবে। দেখো, প্রথমেই তাহলে মেসোফিল সেল ভালো করে দেখো এটা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো কার্বন ডাইঅক্সাইড তাহলে কাকে টার্গেট করছে? মেসোফিল সেলকে। যেরকমভাবে C3 প্ল্যান্টের মধ্যে যেরকমভাবে মেসোফিল সেল থাকে, তো C4 প্ল্যান্টের মধ্যেও মেসোফিল সেল আছে। CO2 তাহলে প্রথম মেসোফিল সেলের মধ্যে ঢুকে গেল ফ্রম দ্য এপিডার্মাল সেল। দেখো, এপিডার্মাল সেল কেন আমি বলছি, দেখো এই জায়গাতে এপিডার্মিস আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে এই জায়গাতে চলে এলো, ঠিক আছে? তারপরে মেসোফিল সেলের মধ্যে ওয়াটার থাকে, তাহলে জল থাকে, এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল সবসময় কার্বনিক অ্যানহাইড্রেসের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে? কার্বনিক অ্যানহাইড্রেসের সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন কার্বনিক অ্যাসিড তৈরি করছে এবং এই যে কার্বনিক অ্যাসিড ভেঙে যাচ্ছে H+ এবং বাইকার্বনেট আয়নে। এরপরে তাহলে কার্বন ডাইঅক্সাইড দেখো কোথায় ঢুকে গেছে? বাইকার্বনেটের মধ্যে। তার মানে কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোথায় ঢুকে গেছে? বাইকার্বনেটের মধ্যে। ইতিমধ্যে মেসোফিল সেলের মধ্যে কিন্তু ফসফোএনল পাইরুভেট থাকে। এটা আবার কোথা থেকে এলো? আমি বলছি তোমাকে এটা কোথা থেকে এলো। তাহলে এই যে বাইকার্বনেট আছে এবং ফসফোএনল পাইরুভেট আছে, এরকম নয় যে ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইড পেপের সঙ্গে যুক্ত হয়, নট দ্যাট। অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড প্রথমে ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তারপরে সেই কার্বনিক অ্যাসিড ভেঙে যাবে বাইকার্বনেট এবং H+ আয়নে এবং এই বাইকার্বনেট পেপের সঙ্গে যুক্ত হবে এবং এই জায়গাতে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, ঠিক আছে? তাহলে বাইকার্বনেট এবং পেপ এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করবে, তো তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা 4 কার্বনযুক্ত সুগার এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবার ভেঙে যাবে একটা অ্যাসপার্টিক অ্যাসিড এবং আর একটা ম্যালিক অ্যাসিডে ভেঙে যাবে। তো অনেকগুলো হয়তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, তাহলে একটা অ্যাসপার্টিক অ্যাসিডে ভেঙে যাবে 4 কার্বনযুক্ত এবং ম্যালিক অ্যাসিডে ভেঙে যাবে। তুমি কি করে মনে রাখবে? POM, ঠিক আছে? কোনো মেয়ের হয়তো নাম পম। তাহলে প্রথমে ফসফেনল পাইরুভেট আছে, তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং তারপরে কি হবে? ম্যালিক অ্যাসিড। তাহলে অ্যাকচুয়ালি মেসোফিল সেলের মধ্যে যেটা তৈরি হবে তো সেটাই হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই প্রসঙ্গে বলি, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ইট ইজ ভেরি ভেরি আনস্টেবল। মানে আনস্টেবল বলতে আই মিন ম্যালিক অ্যাসিডই প্রধানত এক্ষেত্রে তৈরি হয়। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মেন টার্গেট থাকে কিন্তু ম্যালিক অ্যাসিড তৈরি করার। তো যখনই ম্যালিক অ্যাসিড তৈরি হলো, এবার মেসোফিল সেল এবং তার সঙ্গে সঙ্গে বান্ডিল সিদ সেলের মধ্যে তো প্লাজমোডেসমাটা দিয়ে কানেকশন থাকে। তাহলে এই ম্যালিক অ্যাসিড এবার ভিতরের দিকে বান্ডিল সিদ সেলের মধ্যে ঢুকে যায়। তাহলে ম্যালিক অ্যাসিড কোথায় ঢুকে গেল? দেখো, বান্ডিল সিদ সেলের মধ্যে ঢুকে গেল ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড এবার ভেঙে যাবে কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে পাইরুভিক অ্যাসিডে। তাহলে ম্যালিক অ্যাসিড কিসে ভাঙছে? CO2 এবং পাইরুভিক অ্যাসিডে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দেখো একটা কার্বন আছে, তাহলে CO2 মানে একটা কার্বন এবং পাইরুভিক অ্যাসিডের মধ্যে 3 কার্বন। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা বান্ডিল সিদ সেলের মধ্যে পেয়ে গেলাম, আর বান্ডিল সিদ সেলের মধ্যে কোন এনজাইম থাকবে? রুবিস্কো এনজাইম থাকবে।
আবার বান্ডিল সিড সেলের মধ্যে আরইউবিপি থাকবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড আরইউবিপির সঙ্গে যুক্ত হবে এবং তার ফলে C3 সাইকেল চলবে। ঠিক আছে, তাহলে C3 সাইকেল থেকে বিভিন্ন স্টেপে গ্লুকোজ তৈরি হবে, কিভাবে হয় আগের দিন আমরা পড়েছি। তো ম্যালিক অ্যাসিড থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তো এই পাইরুভিক অ্যাসিড এবার কিন্তু আবার প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে মেসোফিল সেলের মধ্যে চলে যায় এবং এই পাইরুভিক অ্যাসিড আবার অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপির সাহায্যে ফসফোএনল পাইরুভেটে পরিণত হয়। ঠিক আছে, তাহলে পেপ মানে হচ্ছে ফসফোএনল পাইরুভেট, পেপকো মানে হচ্ছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ পেপকো। আবার অক্সালো অ্যাসিডিক অ্যাসিড মানে OAA মানে হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, আরইউবিপি মানে হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। তো এরকম ভাবে প্রধানত C4 সাইকেল সম্পন্ন হয়। তাহলে C4 সাইকেল হচ্ছে কোথায়? মেসোফিল সেলের মধ্যে, কারণ মেসোফিল সেলের মধ্যে কোনো রুবিস্কো এনজাইম নেই। আর C3 সাইকেল কোথায় হচ্ছে? বান্ডিল সিড সেলের মধ্যে, কারণ তার মধ্যে রুবিস্কো এনজাইম আছে, বাট তার মধ্যে কোনো রকম গ্রানা নেই। আবার মেসোফিল সেলের মধ্যে কিন্তু গ্রানা আছে। ঠিক আছে, তো এই দুটো সেল কিন্তু কোঅপারেটিভ ওয়েতে কাজ করে। যেহেতু দুটো সেল একে অপরকে হেল্প করছে এইভাবে, সেই জন্য দে আর মোর এফিসিয়েন্ট দ্যান C3 প্ল্যান্ট। কার্বন ডাইঅক্সাইড ক্যাপচারিং করার ক্ষমতা এদের কিন্তু অনেক অনেক বেশি থাকে। তাহলে দেখো কিছু স্পেশাল পয়েন্ট দেখে নাও। মেসোফিল সেল দেখো পেপ কেস প্রেজেন্ট কিন্তু রুবিস্কো অ্যাবসেন্ট। মেসোফিল সেলের মধ্যে পেপ কেস প্রেজেন্ট থাকবে কিন্তু রুবিস্কো অ্যাবসেন্ট থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ইন কার্বনিক অ্যাসিড এবং 2 অণু এটিপি লাগে। কেন 2 অণু এটিপি লাগবে? কারণ পাইরুভিক অ্যাসিড, এই যে পাইরুভিক অ্যাসিড থেকে পেপ তৈরি করার জন্য এই ক্ষেত্রে মেসোফিল সেলের মধ্যে 2 অণু এটিপি লাগে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো বান্ডিল সিড সেলের মধ্যে রুবিস্কো প্রেজেন্ট থাকবে কিন্তু পেপকেস অ্যাবসেন্ট থাকবে এবং ডিকার্বক্সিলেশন মানে কি? এই যে ম্যালিক অ্যাসিড থেকে যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তো একেই আমরা বলবো ডিকার্বক্সিলেশন। তো এই কাজে 3 অণু এটিপি এবং 2 অণু NADPH লাগে। তো এটাই হচ্ছে C4 সাইকেল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে C4 প্ল্যান্ট অনেক বেশি এফিসিয়েন্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সার, অ্যাকচুয়ালি C4 প্ল্যান্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে C3 প্ল্যান্ট তাকে একটা চাপের মধ্য দিয়ে যেতে হয় এবং C3 প্ল্যান্ট যে কাজ করে তো সেটাই হচ্ছে ফটো রেসপিরেশন। যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে এনভায়রনমেন্টে যদি কোনোভাবে অক্সিজেনের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, তো তখন কি হবে? তখন সে ফটো রেসপিরেশন করবে। ঠিক আছে, একটু দেখো। তো ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন যেটাকে বলে, তো সেই আলোক শ্বসন কিন্তু C4 প্ল্যান্ট করে না, এটা করবে কিন্তু C3 প্ল্যান্ট। তাহলে প্রথমে আমরা C3 প্ল্যান্টের কেলভিন সাইকেল পড়লাম, তারপরে আমরা C4 প্ল্যান্ট পড়লাম। C4 প্ল্যান্ট একদম টোটালি সেপারেট। ঠিক আছে, তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে C3 প্ল্যান্টের মধ্যে কেলভিন সাইকেল ছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ চক্র চলে এবং সেই চক্র বা সাইকেলকেই আমরা বলবো C2 সাইকেল। তো এই যে ফটো রেসপিরেশন শব্দটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ক্রোটকভ এবং ডেকার এবং টিআইও, এটা T10 নয়, টিআইও ডিসকভার্ড C2 সাইকেল অর দ্য গ্লাইকোলেট পাথওয়ে অপারেট ডিউরিং দ্য ডে টাইম ইন C3 প্ল্যান্ট। ভালো করে দেখো, ক্রটকভ প্রথম ফটো রেসপিরেশন কথাটা বলেছিলেন, কিন্তু ডেকার এবং টিও এটাকে বললেন গ্লাইকোলেট পাথওয়ে। গ্লাইকোলেট কথার মানে কি? যখন টি থাকবে জানবে সেটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, মানে গ্লাইকোলিক অ্যাসিড এক্ষেত্রে তৈরি হবে। তো ডিউরিং দ্য ডে টাইম, তাহলে কখন এটা তৈরি হচ্ছে? দিনের বেলা, রাতের বেলা কিন্তু নয়, মানে উইদাউট লাইট নয়, লাইটের প্রেজেন্সে হচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন কেলভিন সাইকেল চলবে সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ লাইট, বাট C2 সাইকেল কখন হবে? লাইটের প্রেজেন্সে। ঠিক আছে, তাহলে দেখো দ্য লাইট ডিপেন্ডেন্ট আপটেক অফ অক্সিজেন অ্যান্ড রিলিজ অফ CO2। তাহলে ফটো রেসপিরেশন মানে কি? প্রধানত প্ল্যান্টস আমরা জানি যে ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে, কিন্তু যখন হিউজ অ্যামাউন্ট অফ যখন লাইট যখন প্ল্যান্টসের মধ্যে পড়বে, তখন সে কিন্তু অক্সিজেনকে ব্যবহার করবে এবং কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করবে, মানে ফটোসিনথেসিসের জাস্ট উল্টো। ইন দ্য ফটোসিনথেটিক সেল কল দ্য ফটো রেসপিরেশন। আরও একবার বলছি, যখন দিনের বেলা C3 প্ল্যান্টের মধ্যে প্রচুর যখন লাইট থাকে, তখন প্ল্যান্ট অক্সিজেনকে আপটেক করে, কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে। যেহেতু শ্বসন পদ্ধতির মতো এটা এই রকম মেকানিজম চলে, আমরা জানি যে রেসপিরেশনে আমরা অক্সিজেন নিই এবং CO2 ছাড়ি, যাদের মধ্যে প্রধানত এয়ারোবিক যে সমস্ত প্ল্যান্টস আছে, ম্যাক্সিমাম হায়ার প্ল্যান্টস তো এয়ারোবিক। তাহলে এটা কিন্তু ফটোসিনথেসিসের উল্টো। দেখো বলছে ইট ইজ অপোজিট টু দ্য ফটোসিনথেসিস। কেন ফটোসিনথেসিসের অপোজিট? রিজন ইন ইট অক্সিজেন কিন্তু ইউজড হবে এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু রিলিজড হবে। কিন্তু ফটোসিনথেসিসে আমরা কি দেখেছিলাম? CO2 ইউজড হয় এবং অক্সিজেন রিলিজড হয়, বাট ফটো রেসপিরেশনে আমরা কি দেখছি? অক্সিজেন ইউজড হবে এবং CO2 রিলিজড হবে। কিন্তু এটা কিন্তু নর্মাল রেসপিরেশনের থেকে ডিফার। দেখো ইট ডিফার্স ফ্রম দ্য অর্ডিনারি রেসপিরেশন।
কারণ রেসপিরেশনে যেটা বলছে যে টেক প্লেস ইন দ্য মাইটোকন্ড্রিয়া ইন দ্য নন গ্রিন টিস্যু। নর্মাল যে রেসপিরেশন হয় সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় এবং এটা নন গ্রিন টিস্যুর মধ্যে প্রধানত এটা হয়। নর্মাল যে রেসপিরেশন মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে, কিন্তু ফটো রেসপিরেশনের জন্য 3টে অর্গানেলি লাগবে, একটা ক্লোরোপ্লাস্ট, একটা পারক্সিজম এবং আর একটা মাইটোকন্ড্রিয়া। তো এই ফটো রেসপিরেশনে এই 3টে অর্গানেলি কিভাবে ইনভলভ হয় এটা আমাদেরকে খুব খুব ভালো করে বুঝতে হবে। ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া এই 3টে অর্গানেলি ফটো রেসপিরেশনে অংশ নেয়। রেসপিরেশন দিবারাত্র সম্পন্ন হয়, ডে অ্যান্ড নাইট। দিনের বেলাতেও হয়, যখন ফটোসিনথেসিস করছে উদ্ভিদ তখনও কিন্তু সে কিন্তু রেসপিরেশন করে, আবার রাতের বেলাতেও রেসপিরেশন করে। আমরা পরে যখন স্টোমাটাল ফিজিওলজি পড়বো আরো ভালোভাবে বুঝতে পারবো ব্যাপারটা। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে অকার্স ডিউরিং ডে, কেবলমাত্র দিনের বেলাতেই কিন্তু ফটো রেসপিরেশন হয়। এবং এক্ষেত্রে রেসপিরেশনে কিন্তু এটিপি তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে কোনো রকম এটিপি তৈরি হয় না। সো ইট ইজ এ হার্মফুল অর দ্য ওয়েস্টফুল প্রসেস ইন দ্য C3 প্ল্যান্ট। যেহেতু কোনো রকম এটিপি তৈরি হচ্ছে না, তো সেই কারণের জন্য এটা কিন্তু একটা হার্মফুল বা ওয়েস্টফুল প্রসেস। ঠিক আছে, তাহলে ফটো রেসপিরেশনের সঙ্গে ফটোসিনথেসিসের ডিফারেন্স আমরা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে রেসপিরেশন বা শ্বসনের ডিফারেন্স দেখলাম। ফটো রেসপিরেশন যে এনজাইম দিয়ে কন্ট্রোলড হয় তো তার নাম হচ্ছে রুবিস্কো। আমরা দেখেছিলাম যে রুবিস্কো হচ্ছে একটা ডুয়েল এনজাইম, মানে সেটা দুরকম পারফর্ম করতে পারে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সড করতে পারে, আবার অক্সিজেনকেও ফিক্সড করতে পারে। ঠিক আছে, সো সেই জন্য একে আমরা ডুয়েল এনজাইম বলবো। তো রুবিস্কো মানে আরইউবিপি মানে হচ্ছে রাইবিউলোজ, বিস মানে হচ্ছে বিস ফসফেট এবং সি মানে কার্বক্সিলেজ আর ও মানে হচ্ছে অক্সিজেনেস। তো রুবিস্কো এনজাইমের মেন যে ফাংশন সেটা হচ্ছে কার্বক্সিলেজ অথবা অক্সিজেনেস হিসাবে সে পারফর্ম করে, কিন্তু ফটো রেসপিরেশনের ক্ষেত্রে সে তখন অক্সিজিনেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, ফটো রেসপিরেশনের ক্ষেত্রে অক্সিজেনকে প্রধানত ক্যাপচার করবে, কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করবে না। সো ফটো রেসপিরেশন ইজ কন্ট্রোল বাই রুবিস্কো এনজাইম। একটু রুবিস্কো সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো বলছে রুবিস্কো ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম অর প্রোটিন ইন বায়োস্ফিয়ার অ্যাজ ইট ওয়ার্ক উইথ বোথ O2 অ্যান্ড CO2। বায়োস্ফিয়ারে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ারে এই দুটোই মেন। যে কোনো অ্যানিমালসের বা প্ল্যান্টসের বেঁচে থাকার জন্য অর্গানিজমসের O2 আর CO2 কাজে লাগে, এবং রুবিস্কো এনজাইম যেহেতু O2 আর CO2 এর প্রতি যেহেতু সেন্সিটিভ, তো সেই কারণের জন্য ম্যাক্সিমাম যত এনজাইম আছে ডিরেক্টলি এরা কাজ করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ডিরেক্টলি এরা হ্যান্ডেল করে, এবং সেই জন্য মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন বায়োস্ফিয়ার। ঠিক আছে, কারণ এটা কিন্তু O2 আর CO2 এই দুজনকেই কিন্তু ইউটিলাইজ করতে পারে। ঘটনা হচ্ছে কি দেখে নাও, যদি কোনোভাবে এনভায়রনমেন্টে O2 আর CO2 এর পরিমাণ বেশি হয়ে যায়, যখন কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ সিমিলার, তখন রুবিস্কো উইল বাইন্ড উইথ CO2 ডিউ টু হায়ার অ্যাফিনিটি। যদি CO2 এর পরিমাণ বেশি থাকে অক্সিজেনের তুলনায়, তখন তো কোনো ব্যাপার নেই, তখন রুবিস্কো CO2 কে ফিক্সড করবে, করতে 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 একসময় O2 আর CO2 এর পরিমাণ ইকুয়াল হয়ে গেল, তখনও কিন্তু রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডকেই কিন্তু ফিক্সড করবে, তখন কোনো ফটো রেসপিরেশন করবে না। কারণ কি, CO2 কেই এ বেশি প্রেফার করে, সেই জন্য CO2 এর প্রতি এর কিন্তু হায়ার এফিনিটি আছে। সো কার্বক্সিলেশন উইল অকার। এটুকু সবাই বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার? সমান হয় তখন কি হবে, তখনও কিন্তু সে CO2 কে ফিক্সড করবে, কিন্তু বাইন্ডিং এট দ্য রুবিস্কো ইজ কম্পিটিটিভ। যখন অক্সিজেনের পরিমাণ যখন CO2 এর থেকে বেশি হয়ে যায়, তখন রুবিস্কো এনজাইম অক্সিজিনেজ হিসেবে কাজ করবে। O2 এর পরিমাণ যদি CO2 এর থেকে বেশি হয়ে যায়, তখন এটা অক্সিজিনেজ হিসেবে কাজ করবে। তখন এরা কিন্তু আরইউবিপির সঙ্গে আর কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করবে না, এরা তখন আরইউবিপির সঙ্গে অক্সিজেনকে যুক্ত করবে। তখন এই রুবিস্কো এনজাইম অক্সিজিনেজ হিসেবে কাজ করবে। ব্যাপারটা কি রকম, যখন অক্সিজেন লেভেলের পরিমাণ বেড়ে যাবে এবং CO2 এর পরিমাণ কমে যাবে, এটা কিন্তু C4 প্ল্যান্টকে কোনো এফেক্ট করবে না, বাট C3 প্ল্যান্টে তখন একটা স্পেশাল মেকানিজম চলবে, তার মধ্যে যে রুবিস্কো এনজাইম আছে, তো তখন সেই রুবিস্কো এনজাইম অক্সিজিনেজ হিসেবে কাজ করবে এবং তার ফলে দুটো কম্পাউন্ড তৈরি হবে, একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 3 কার্বন যুক্ত। আরইউবিপিতে 5টা কার্বন থাকে। ঠিক আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড যদি যুক্ত হয় তখন এক্ষেত্রে আমরা দেখছিলাম যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছিল, কিন্তু এই জায়গাতে আমরা দেখছি যে রুবিস্কো শুধুমাত্র 5 কার্বন যুক্ত জৈব যৌগ রুবিস্কো, এই আরইউবিপি, তো আরইউবিপি তখন ভেঙে যাবে, অক্সিজেনেশন যখন হবে, এর যখন জারণ হবে, তখন এটা ভেঙে যাবে কিসে, ফসফোগ্লিসারিক অ্যাসিডে ভাঙবে 3 কার্বন যুক্ত জৈব যৌগ এবং তার সঙ্গে সঙ্গে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। যেহেতু এই ফসফোগ্লাইকোলেট তৈরি হচ্ছে 2 কার্বন যুক্ত অ্যাসিড, তো সেই জন্য একে আমরা C2 সাইকেল বলবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অক্সিজেন ইজ ইউজড, সো প্রসেস ইজ কল্ড অ্যাজ দ্য ফটো রেসপিরেশন।
ক্লিয়ার এটুকু? সবাই বুঝতে পেরেছো? তাহলে পিজিও তৈরি হচ্ছে, এবার এক্ষেত্রে ফসফোগ্লাইকোলেটও তৈরি হচ্ছে। ঠিক আছে? এবারে বলছে প্ল্যান্টস এক্সিবিট ফটো রেসপিরেশন। কেন, কোন কোন প্ল্যান্টস প্রধানত এই ফটো রেসপিরেশন দেখায়? তো এটা দেখতে গেলে আমাদের ওয়ারবার্গের এফেক্ট সম্পর্কে একটু জানতে হবে। বলছে ডিসপাইট ফটোসিনথেটিক অরিজিন অফ দ্য অক্সিজেন an increase in the CO2 oxygen concentration may decrease the rate of photosynthesis। মানে অক্সিজেনের পরিমাণ যখন বেড়ে যাবে তখন ফটোসিনথেসিস এক্ষেত্রে ইনহিবিট হয়ে যাবে। ঠিক আছে? দিস ইনহিবিশন অফ দ্য ফটোসিনথেসিস বাই অক্সিজেন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই জার্মান সায়েন্টিস্ট ওয়ারবার্গ ইন ক্লোরেল্লা। ঠিক আছে? তাহলে অক্সিজেনের লেভেল যদি প্রচুর বেড়ে যায় তখন ফটোসিনথেসিস তখন আর হবে না। এটা প্রথম কে দেখেছিলেন? বিজ্ঞানী ওয়ারবার্গ, এবং একেই আমরা বলবো ওয়ারবার্গ এফেক্ট। তো ফটো রেসপিরেশন কেবলমাত্র C3 প্ল্যান্টের মধ্যে দেখা যায়, যেমন টমেটো, ওট ইত্যাদিতে, কিন্তু ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন C4 প্ল্যান্ট, যেমন এক্ষেত্রে মেইজে, সরগম, সুগার কেন। তো এগুলোতে প্রধানত C4 প্ল্যান্টে আমরা ফটো রেসপিরেশন দেখতে পাই না। তাহলে ফটো রেসপিরেশনে আমরা যে ঘটনা দেখলাম, এক্ষেত্রে একটু ছবিটা দেখে নাও। ফটো রেসপিরেশনে প্রধানত তিনটে কোষীয় অঙ্গাণু কাজে লাগবে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আর একটা পারক্সিজম। তো প্রথম ঘটনা দেখো, প্রথমেই ক্লোরোপ্লাস্টের মধ্যে আরইউবিপি ছিল। ঠিক আছে? একটু ভালো করে এটা বুঝতে হবে, একটু ক্রিটিক্যাল আছে। তাহলে আরইউবিপি এক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। দেখো কোন জায়গায় অক্সিজেন আসছে, এই জায়গাতে আরইউবিপিতে, মানে ক্লোরোপ্লাস্টে। তো আরইউবিপি রুবিস্কো এনজাইমের সাহায্যে যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তখন কি হবে? তখন ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে? ফসফোগ্লাইকোলিক অ্যাসিড এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড দুটোই তৈরি হচ্ছে। ঠিক আছে? কারণ আরইউবিপির মধ্যে তো ফসফেট আছে। এরপরে এই ফসফোগ্লাইকোলিক অ্যাসিডের মধ্যে ফসফাটেজ এনজাইম কাজ করবে এবং তার ফলে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড থেকে ফসফেট গ্রুপ বেরিয়ে যাবে। শুধু যেটা পড়ে থাকবে, তো তার নাম হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। তাহলে প্রথম স্টেপে অক্সিজেন এক্ষেত্রে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড আর ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছিল। তো এই যে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তৈরি হলো, ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা তৈরি হলো, এই গ্লাইকোলিক অ্যাসিড এবার পারক্সিজমের ভিতরে ঢুকে যাবে। দেখো পারক্সিজমের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? যেটা এইভাবে ঢুকছে, এইভাবে এই কালারে আমি হাইলাইট করেছি। আবার ব্যাক হচ্ছে যেটা, সেটা এই কালারে হাইলাইট করা আছে। তাহলে গ্লাইকোলিক অ্যাসিড যখন এখানে ঢুকলো, আবার এই গ্লাইকোলিক অ্যাসিড পারক্সিজম আবার বাইরে থেকে অক্সিজেন নিচ্ছে এবং তার ফলে গ্লাইকোলিক অ্যাসিড থেকে হাইড্রোজেন পারক্সাইড তৈরি, গ্লাইকোলিক অ্যাসিড গ্লাইঅক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এর যখন অক্সিজেনেশন ঘটবে, মানে জারণ যখন ঘটবে, তখন এই গ্লাইকোলিক অ্যাসিডের সঙ্গে O2 যুক্ত হবে এবং তার ফলে গ্লাইঅক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এবং এই জায়গাতে হাইড্রোজেন পারক্সাইডও তৈরি হয় এবং হাইড্রোজেন পারক্সাইড ওয়াটার তৈরি করে। দেখো শ্বসন পদ্ধতিতে যেমন আমরা দেখেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার রিলিজড হয়, কিন্তু এক্ষেত্রে কোনো CO2 রিলিজড হয় না, কিন্তু জল কিন্তু রিলিজড হবে রেসপিরেশনের মতো। ঠিক আছে? তাহলে এই যে গ্লাইঅক্সিলিক অ্যাসিড তৈরি হলে এবার এই গ্লাইঅক্সিলিক অ্যাসিড গ্লাইসিনে পরিণত হবে। এটা একটা অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। তো এই গ্লাইসিন এবার পারক্সিজম থেকে ঢুকে যাবে কোথায়? ঢুকে যাবে এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে। অনেকগুলো গ্লাইসিন তৈরি হয়, তার মধ্যে দুটো গ্লাইসিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করবে, তো তার নাম হচ্ছে সেরিন। যখন দুটো গ্লাইসিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সেরিন তৈরি করছে, তখন অ্যামোনিয়া তখন এক্ষেত্রে রিলিজড হবে এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে রিলিজড হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো রেসপিরেশনে যেরকম ভাবে অক্সিজেন যেমন ব্যবহৃত হয় এবং CO2 যেমন রিলিজড হয়, রেসপিরেশনে যেরকম O2 ইউটিলাইজ হয় এবং CO2 রিলিজ হয়, তাহলে এটা একটা রেসপিরেশন। ঠিক আছে? তাহলে O2 কোথায় কোথায় ইউজড হচ্ছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে এবং পারক্সিজমের মধ্যে। আর CO2 তাহলে কোথা থেকে রিলিজ হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার কাজই তো CO2 কে রিলিজ করা। তাহলে মাইটোকন্ড্রিয়া CO2 কে রিলিজ করে দিল, তাহলে এটা হচ্ছে একটা রেসপিরেশন। শুধুমাত্র পার্থক্যই হচ্ছে এটা, এক্ষেত্রে কোনো রকম এটিপি তৈরি হয় না। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সেরিন তৈরি হলো, সেই সেরিন আবার উল্টো পথে এক্ষেত্রে পারক্সিজমের মধ্যে ঢুকে গেল। পারক্সিজমের মধ্যে ঢুকে গিয়ে সেরিন প্রথমে হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং এরপরে এর সঙ্গে NADH2 যুক্ত হয় এবং তার ফলে এখান থেকে গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই গ্লিসারিক অ্যাসিড আবার ক্লোরোপ্লাস্টের মধ্যে ঢুকে যায় এবং ATP এর সাহায্যে এই গ্লিসারিক অ্যাসিড আবার ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এই যে PGA যেগুলো তৈরি হলো, এগুলো আবার ক্লোরোপ্লাস্টের মধ্যে C3 সাইকেলে চলে যাবে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র এই স্টেপগুলো কেবলমাত্র এক্সট্রা হয়ে যায়। যখন অক্সিজেন যখন চলবে, তখন এই অঙ্গাণুগুলো তখন এইভাবে কাজ করবে। তো এই টাইপের যে প্রসেস, যে বায়োকেমিক্যাল যে পাথওয়ে, তো এই বায়োকেমিক্যাল পাথওয়েকেই আমরা বলবো C2 সাইকেল। ঠিক আছে? তাহলে একটু লেখাটা দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। বলছে ক্লোরোপ্লাস্টের মধ্যে রুবিস্কো স্প্লিট আরইউবিপি ইনটু হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। যখন অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই হবে, তখন রুবিস্কো এনজাইম আরইউবিপি কে ভেঙে দেবে। কিসে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 2 ফসফোগ্লাইকোলিক অ্যাসিডে ভেঙে দেবে। এরপরে কি হবে? 2 ফসফোগ্লাইকোলিক অ্যাসিড লস ইটস ফসফেট গ্রুপ ফ্রম বাই প্রেজেন্স অফ দ্য ফসফেটেস এনজাইম।
এবং তারপরেই যেখানে ঢুকবে তো তার নাম হচ্ছে পারক্সিজম। তাহলে গ্লাইকোলিক অ্যাসিড ফ্রম দ্য ক্লোরোপ্লাস্ট ট্রান্সপোর্টেড ইনটু দ্য পারক্সিজম, এবং গ্লাইকোলিক অ্যাসিড এবার অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে তাহলে গ্লাইঅক্সিলিক অ্যাসিড তৈরি করবে এবং হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে। হাইড্রোজেন পারঅক্সাইড ডিস্ট্রয়েড বাই এনজাইম ক্যাটালেজ, H2O2 এবার ক্যাটালেসের সাহায্যে ভেঙে গিয়ে জল এবং অক্সিজেনে পরিণত হবে এবং গ্লাইঅক্সিলিক অ্যাসিড কনভার্টেড ইনটু গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড। এরপরে কি হবে? এরপরে এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে পারক্সিজম থেকে। তাহলে কোন মলিকিউলটা কোথা থেকে কোথায় প্রবেশ করছে এটা দেখো এক্ষেত্রে ক্লিয়ারলি লেখা আছে। যখন দুই মলিকুল অফ দ্য গ্লাইসিন ইন্টারাক্ট অ্যান্ড ফর্ম দ্য ওয়ান মলিকুল অফ সেরিন, সো কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড ফ্রম দ্য মাইটোকন্ড্রিয়া। এই যখন ঘটনা ঘটবে তখন মাইটোকন্ড্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে। এরপরে এই সেরিন রিটার্ন টু দ্য পারক্সিজম। সেরিন প্রথম রিডিউস দ্য হাইড্রোক্সি পাইরুভিক অ্যাসিড অ্যান্ড দেন গ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, তারপর ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্লিসারিক অ্যাসিড এন্টার্স ইনটু দ্য ক্লোরোপ্লাস্ট এবং সেইখানে ফসফোরাইলেটেড হবে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের মধ্যে এই গ্লিসারিক অ্যাসিডের ফসফোরাইলেশন হবে, মানে ফসফেট গ্রুপ যুক্ত হবে এবং তার ফলে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এন্টার্স ইনটু দ্য C3 সাইকেল। তো এরকম ভাবেই প্রধানত আমরা দেখছি যে C2 সাইকেল সম্পন্ন হয়। কেমন প্রশ্ন দিতে পারে? এরকম প্রশ্ন দিতে পারে যে C4 প্ল্যান্ট কেন এফেক্টিভ হবে, ক্রাঞ্চ অ্যানাটমির মধ্যে কোন টাইপের সেল থাকে, কোন টাইপের অর্গানেলিতে প্রধানত কোন সাইকেল চলে সেগুলো দিতে পারে। তার সঙ্গে সঙ্গে ফটো রেসপিরেশনে কোন তিনটে কোষীয় অঙ্গাণু অংশ নেয়, কোথা থেকে CO2 রিলিজড হয়, কোন সেলুলার অর্গানেলিগুলো অক্সিজেনকে অ্যাকসেপ্ট করতে পারে এবং কোথায় গ্লাইসিন তৈরি হয়, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন প্রধানত ঘোরাফেরা করে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে C2 সাইকেল। এখনো শেষ হয়নি, কিছু কি পয়েন্টস দেখে নাও। বলছে আন্ডার হট আর ড্রাই কন্ডিশন, যখন গরম এবং ড্রাই কন্ডিশন হয়, ওয়াটার যখন কম থাকে ইন দ্য C3 প্ল্যান্ট, রুবিস্কো বাইন্ডস উইথ অক্সিজেন ইনস্টিড অফ দ্য CO2। প্রচুর পরিমাণে যখন গরম পড়বে তখন এই অক্সিজেন তখন ইউটিলাইজ হবে। কোনো রকম এটিপি ইজ সিনথেসাইজড, সো ওয়েস্টফুল প্রসেস, এবং মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড দ্যাট ক্যান নট বি ইউজড ইন দ্য কেলভিন সাইকেল। এই যে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু কেলভিন সাইকেলে ঢুকছে না। কেন? ফটো রেসপিরেশন। যখন দিনের বেলা হবে, টেম্পারেচার বেশি হবে, লাইট ইন্টেন্সিটির তীব্রতা বেশি হবে, তখন রুবিস্কোর হাই এফিনিটি হবে ফর অক্সিজেন দেন CO2, ঠিক আছে। যখন টেম্পারেচার এবং লাইট ইন্টেন্সিটি যখন বেশি হবে তখন কি হবে, রুবিস্কো তখন O2 এর সঙ্গে যুক্ত হবে, তখন রুবিস্কো বাইন্ডস উইথ O2 এবং সেই কারণের জন্যই ফটো রেসপিরেশন হয়। তাহলে C3 ভার্সেস C4 প্ল্যান্টের মধ্যে পার্থক্য দেখো। C3 প্ল্যান্ট প্রধানত লেস প্রোডাক্টিভ হচ্ছে, ঠিক আছে, কারণ তারা ফটো রেসপিরেশন ঘটায়, সেই জন্য তাদের লস তাদের অনেক বেশি হয়। এবং C4 প্ল্যান্ট কিন্তু মোর প্রোডাক্টিভ হয়। মোর প্রোডাক্টিভ মানে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট তৈরি করবে, কারণ তারা কার্বন ডাইঅক্সাইডকে বেশি পরিমাণে এফিসিয়েন্ট, তারা ফিক্সার। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিক্রিজ দ্য প্রোডাকশন অফ দ্য ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু গ্লাইকোলিক অ্যাসিড তৈরি হচ্ছে তার মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডের প্রোডাকশন এক্ষেত্রে হ্যাম্পার হয়। ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকেই তো কার্বোহাইড্রেট তৈরি হবে। এটিপি প্রধানত কনজিউমড হয়। দেখো বিভিন্ন জায়গাতে এটিপি ইউটিলাইজ হচ্ছে আমরা দেখলাম। কোনো রকম এটিপি এবং NADPH আর ফর্মড অ্যান্ড শো নো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। অবভিয়াসলি কোনো এটিপি এবং NADPH এক্ষেত্রে তৈরি হচ্ছে না, ঠিক আছে। লস অফ কার্বন অ্যাটম। এটিপি এবং NADPH হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ, এগুলো তৈরি হওয়া মানে সেলের সবসময় লাভ। কিন্তু কার্বন অ্যাটম এক্ষেত্রে লস হয় ইন দ্য ফর্ম অফ CO2। অবভিয়াসলি এক্ষেত্রে CO2 তৈরি হচ্ছে, তার মানে কার্বন অ্যাটম এক্ষেত্রে লস হয়ে যাচ্ছে, যে কার্বন অ্যাটম খুব গুরুত্বপূর্ণ, কারণ কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন থাকে। এবং রিডিউস দ্য সুগার প্রোডাকশন। সুগার প্রোডাকশন রিডিউস করে এবং তার ফলে প্ল্যান্ট গ্রোথ এক্ষেত্রে ডিক্রিজ করে। তাহলে যদি কোনোভাবে টেম্পারেচার যদি কোনোভাবে হাই হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, টেম্পারেচার যদি কোনোভাবে এরকম হয়ে যায় তখন কিন্তু C3 প্ল্যান্টের মধ্যে প্রচুর পরিমাণে চাপ তৈরি হবে, কারণ তখন রুবিস্কো এনজাইম তখন অক্সিজেনের সঙ্গেই যুক্ত হবে। তো অ্যাডভান্টেজ কি? অকার্স ইন হট অ্যান্ড ড্রাই কন্ডিশন হোয়েন দ্য স্টোমাটা আর ক্লোজড। যখন হট এবং ড্রাই কন্ডিশন হবে তখন প্ল্যান্ট কিন্তু কিছু পরিমাণে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। কেন স্টোমাটা ক্লোজ হবে, কেন স্টোমাটা ওপেন হবে আমরা পরে দেখবে এটা। তাহলে কিছু পরিমাণে অ্যামাইনো অ্যাসিড যেহেতু তৈরি হচ্ছে এবং যখন হাই লাইট ইন্টেন্সিটি যখন বেশি হয়, অনেক সময় কি হয়, ফটো অক্সিডেটিভ ড্যামেজ, মানে ক্লোরোফিল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেই নষ্ট হওয়ার হাত থেকে কিন্তু এই ফটো রেসপিরেশন বাঁচিয়ে দেয়। তাহলে মাত্র এই দুটো অ্যাডভান্টেজ আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রসেস কিন্তু সব সময়ই হার্মফুল হবে ইন কেস অফ C3 প্ল্যান্টস, ঠিক আছে। তাহলে কেন এটা ওয়েস্টফুল প্রসেস এবং কেন C4 প্ল্যান্ট অনেক বেশি প্রোডাক্টিভ, এই অংশগুলো আমরা দেখলাম, ঠিক আছে। ক্লিয়ার তো? বল। উচ্চ যদি লাইট যদি পড়ে তাহলে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, তো একেই আমরা বলবো ফটো অক্সিডেটিভ ড্যামেজ, ঠিক আছে। ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো। যদি লাইট আসে তখন ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, তখন ক্লোরোফিলের যে স্ট্রাকচার যেগুলো আছে, যে ডাবল বন্ড যেগুলো আছে সেগুলো সব ভেঙে যায়,
তখন ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া মানে প্ল্যান্টসেরই ক্ষতি। হ্যাঁ, কিন্তু যখন এই যে ঘটনাগুলো ঘটছে প্ল্যান্ট তখন বিজি আছে, মানে লাইট তখন এই কাজে বিজি আছে, লাইট তখন রুবিস্কো এনজাইমকে অ্যাক্টিভ করতে সে বিজি আছে, লাইটের আর ক্লোরোফিলকে ভাঙার তার আর মানে সে সময় পাচ্ছে না, তখন সে মানে রুবিস্কো এনজাইমকে সে অ্যাক্টিভ করছে। তো সেই জন্য ফটো অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে এটা রক্ষা করে প্ল্যান্টকে। হুম, ঠিক আছে। আচ্ছা, পরের অংশে যাই। তো সেটা হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজমে কি হয়, এটা একটু আমাদেরকে ভালো করে মাথায় খুব সুন্দরভাবে রাখতে হবে। দেখো, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রধানত জেরোফাইট উদ্ভিদের ক্ষেত্রে হয়। কেন? আমরা জানি নর্মাল যে সমস্ত প্ল্যান্ট আছে, তো নর্মাল প্ল্যান্টের ক্ষেত্রে দিনের বেলা তাদের পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে। কিন্তু ক্যাম যে সমস্ত প্ল্যান্ট আছে, তো ক্যাম প্ল্যান্টের মধ্যে পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকবে। কখন খোলা থাকবে? নাইটে। আর দিনের বেলা প্রধানত স্টোমাটা ক্লোজড থাকবে। ঠিক আছে? এই স্টোমাটা কি, পত্ররন্ধ্র কি, আমরা পরের দিন এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কেন খোলে, কেন বন্ধ হয়, সবকিছু আমরা আলোচনা করব। কিন্তু এখন এটুকু জেনে রাখি যে রাতের বেলা এদের পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে। কেন? কারণ ডে টাইম যখন হয় তখন কিন্তু এনভায়রনমেন্ট এমনভাবে থাকে যে তার ফলে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন খুব সহজে হয়। কিন্তু যেহেতু সেই সময় এনভায়রনমেন্ট প্রধানত ফেভারেবল, কিন্তু তবুও পত্ররন্ধ্র বন্ধ আছে, তাহলে বাষ্পমোচন আর হতে পারছে না, তাহলে উদ্ভিদের দেহতে জল রয়ে যাচ্ছে। এটুকু বোঝাতে পারলাম? এটা বুঝতে এইবার দেখো, যখন রাতের বেলা হয় তখন কি হয়? যখন রাতের বেলা হয় তখন কার্বোহাইড্রেট যেটা, মানে স্টার্চ যেটা, তো সেটা প্রথমে ফসফো এনল পাইরুভেটে পরিণত হয়। ঠিক আছে? তো স্টার্চ আবার ট্রাইওজ ফসফেটের মধ্যে দিয়ে ফসফেনল পাইরুভেট বা যে স্টোরেজ যে কার্বোহাইড্রেট আছে সেটা ফসফেনল পাইরুভেটে পরিণত হয়। C4 সাইকেলের সঙ্গে এর মিল আছে, আমি বলেছিলাম কিভাবে মনে রাখবে, POM। ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেট থেকে প্রথমে ফসফেনল পাইরুভেট আছে, এবং এই ফসফেনল পাইরুভেট যখন স্টোমাটা ওপেন আছে, নিশ্চয়ই স্টোমাটার আরো একটা কাজ হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ। তাহলে যখন এই রাতের বেলা যখন এটা খোলা আছে তখন কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে ঢুকে গেল, CO2 কি হলো, এর মধ্যে ঢুকে গেল। অক্সিজেন ঢুকতে পারে কিন্তু অক্সিজেন এক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না, জাস্ট CO2 ঢুকে গেল। এবং ফসফেনল পাইরুভেটের সঙ্গে এই CO2 রিঅ্যাকশন করবে, তার ফলে প্রথম যেটা তৈরি হবে তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড খুব দ্রুত ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, এবং এই ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড খুব দ্রুত প্ল্যান্টসের মধ্যে ভ্যাকুওলের মধ্যে ঢুকে যায়, এবং ভ্যাকুওলের মধ্যে দেখো ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে? তাহলে রাতের বেলা যে ঘটনা ঘটবে তো সেটা হচ্ছে অ্যাসিডিফিকেশন। রাতের বেলা কি ঘটবে? অ্যাসিডিফিকেশন। কেন? কারণ রাতের বেলা ম্যালিক অ্যাসিড তৈরি হয়। তো এই টোটাল প্রসেস হতে 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 আবার দিন চলে এলো, দিনের বেলা চলে এলো। যখন দিন হলো তখন কি হবে? তখন এই যে ম্যালিক অ্যাসিড আছে, যেগুলো রাতের বেলা যেগুলো ভ্যাকুওলের মধ্যে জমা হচ্ছিল, তো সেই ম্যালিক অ্যাসিড ভ্যাকুওল থেকে বেরিয়ে চলে আসবে সাইটোপ্লাজমের মধ্যে। এবং ম্যালিক অ্যাসিড আমরা জানি সেটা ব্রেকডাউন হবে পাইরুভিক অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডে। তো ম্যালিক অ্যাসিড যেটা মানে ব্রেক হয়ে গেল, সেটা কি হবে? CO2 এবং পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে ঢুকে যায়। এটা কিন্তু ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? তাহলে সাইটোপ্লাজম থেকে ক্লোরোপ্লাস্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকে গেল এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে C3 সাইকেল চলছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? ক্লোরোপ্লাস্টের মধ্যে RUBP আছে ইত্যাদি। তাহলে CO2 এক্ষেত্রে C3 সাইকেল ঘটিয়ে দিচ্ছে এবং C3 সাইকেলের মধ্যে দিয়ে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পাইরুভিক অ্যাসিড আমরা জানি যে গ্লাইকোলাইটিক রিভার্সাল পদ্ধতিতে, তো পাইরুভিক অ্যাসিড থেকে আমরা জানি যে প্রধানত কার্বোহাইড্রেট তৈরি হয়। ঠিক আছে? তাহলে এখান থেকেও পাইরুভিক অ্যাসিড থেকে আমরা দেখছি যে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে। এবং এই কার্বোহাইড্রেট জমতে জমতে তার সঙ্গে সঙ্গে রাত যখন হয়ে যায় তখন ক্লোরোপ্লাস্টের মধ্যে স্টার্চও সঞ্চিত থাকে। তো স্টার্চ আবার দেখো, তাহলে কার্বোহাইড্রেট এই সময় তৈরি হচ্ছে দিনের বেলা। ঠিক আছে? তাহলে সিনথেসিস কখন হচ্ছে? দিনের বেলা। যখন আলো আছে তখন এদের কার্বোহাইড্রেট সিনথেসিস হচ্ছে। তাহলে রাতের বেলা অ্যাসিডিফিকেশন হচ্ছে এবং দিনের বেলা ডি অ্যাসিডিফিকেশন ঘটছে। অর্থাৎ অ্যাকচুয়ালি কেলভিন সাইকেল কিন্তু এদের ক্ষেত্রে দিনের বেলা এক্ষেত্রে চলছে। দেখো, ডার্ক রিঅ্যাকশন মানে এরকম নয় যে তুমি ভাববে না যে শুধুমাত্র রাতের বেলা হয়। অ্যাকচুয়ালি লাইটের প্রয়োজন হয় না। লাইট থাকুক বা নাই থাকুক, লাইটের প্রয়োজন নেই। যে রিঅ্যাকশনে লাইটের কোনো প্রয়োজন নেই তো তাকেই আমরা বলবো ডার্ক রিঅ্যাকশন। অন্ধকার দশার ক্ষেত্রে লাইটের কোনো প্রয়োজন নেই, কিন্তু
লাইট রিয়াকশন মানে লাইটের প্রয়োজন আছে। তো এক্ষেত্রে এনভায়রনমেন্টে লাইট থাকুক বা না থাকুক, এই চক্র কিন্তু চলবে, এই সাইকেল কিন্তু চলবে। তো সেই জন্য একে আমরা বলবো ডার্ক রিয়াকশন। তাহলে দিনের বেলা মানে এরকম যে লাইট আছে মানে এটা বন্ধ করে দেবে, নট দ্যাট। অ্যাকচুয়ালি এই সাইকেলের জন্য কোনো লাইটের প্রয়োজন হয় না। তো সেই জন্যই এটা ডার্ক রিয়াকশন। ঠিক আছে? তাহলে এইভাবেই প্রধানত এদের এই ঘটনাটা ঘটে। তো এই যে সাইকেল, তো একেই আমরা বলবো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। কেন অ্যাসিড মেটাবলিজম বলছি? কারণ ম্যালিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং এই ম্যালিক অ্যাসিডই কিন্তু CO2 এর সোর্স হিসাবে কাজে লাগছে। যেখানে C3 প্ল্যান্ট অথবা C4 প্ল্যান্টে যেখানে আমরা দেখছিলাম যে কার্বন ডাইঅক্সাইড ডিরেক্টলি ইউজ হচ্ছিল, মানে এক্ষেত্রে যেমন ডিরেক্টলি যেমন কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছিল কার্বোহাইড্রেট তৈরি করার প্লাস মানে C3 প্ল্যান্টে আমরা যেমন দেখছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে CO2 যেটা সেটা ম্যালিক অ্যাসিড তৈরি করছে এবং সেই জন্যই ক্র্যাসুলেশিয়া ফ্যামিলির প্রধানত প্ল্যান্টগুলো এই ধরনের চক্র দেখায় বলে তো একেই আমরা বলবো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এবার যেটুকু কনফিউশন আছে আমি লেখাটা পড়লে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে, একটু দেখে নাও। বলছে দিস পাথওয়ে ইজ ফাউন্ড ইন সাকুলেন্ট জেরোফাইট। সাকুলেন্ট মানে কি? যেগুলো রসালো যে সমস্ত জেরোফাইট, মানে যারা জাঙ্গল উদ্ভিদ, যাদের প্রধানত ধরা যাক পাতা মানে জলকে যারা প্রধানত কনজার্ভ করে রেখে দেয়, তো সেই সাকুলেন্ট জেরোফাইটের মধ্যেই এই চক্র চলে। ওলিয়ারি এবং রাউহানি ডিসকভার দিস পাথওয়ে ফার্স্ট ইন সেডাম টেফিলিয়াম লিফ। ঠিক আছে? এ মেম্বার অফ দ্য ক্রাসুলেসিয়া ফ্যামিলি। তো ক্রাসুলেসিয়া ফ্যামিলির একটা গাছ যার নাম হচ্ছে সেডাম টেফিলিয়াম, তো তার মধ্যে প্রথম এই চক্র দেখেছিলেন কে? ওলিয়ারি এবং রাউহানি। আমি প্রত্যেকটা চক্রের ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিও কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে? প্রথম কোথায় হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন প্রথম, কে নাম দিয়েছিলেন, কে চক্রটাকে ডিসকভার করেছিলেন, সবকিছু লেখা আছে। এবং অলসো সিন ইন ফ্যামিলি ক্র্যাসুলেসিয়া, যেমন ব্রায়োফাইলাম কেলানকোইতে হয়। এই এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। ক্যাকটাসে হয় যেমন ওপানসিয়া, অর্কিড পার্টুলাসিয়া পাইনঅ্যাপেল ফ্যামিলিতে হয়, অ্যালোভেরা ইউফরবিয়া আগাভি ওয়েলউইটসচিয়া। ভালো করে দেখে নাও, এটা কিন্তু জিমনোস্পার্ম। ঠিক আছে? ওয়েলউইটসচিয়া, তাহলে এমন একটা জিমনোস্পার্ম যার মধ্যে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চলবে, তো সেটি হচ্ছে ওয়েলউইটসচিয়া। পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। অ্যাডাপটিভ ফিচার্স কি? ক্যাম প্ল্যান্ট আর ডমিনেন্ট ইন হট অ্যান্ড ড্রাই এনভায়রনমেন্ট। তো ডেজার্টেই প্রধানত এরা থাকে এবং স্টোমাটা রিমেন ক্লোজ ডিউরিং ডে অ্যান্ড ওপেন অ্যাট নাইট টু অ্যাভয়েড লস অফ ওয়াটার। এবং দিনের বেলা কি হচ্ছে? ডি অ্যাসিডিফিকেশন ইন লাইট এবং স্টার্চ স্টোর ইনক্রিজ। দেখো দিনের বেলা যেহেতু C3 সাইকেল চলছে, তাহলে স্টার্চের পরিমাণ ক্লোরোপ্লাস্টের মধ্যে বাড়বে। আর রাতের বেলা কি হবে? অ্যাসিডিফিকেশন এট দ্য নাইট, অবশ্যই ভ্যাকুলের মধ্যে অ্যাসিডিফিকেশন ঘটছে এবং স্টোরেজ কার্বোহাইড্রেট ডিক্রিজ করছে। কেন ডিক্রিজ করছে? কারণ স্টোরেজ কার্বোহাইড্রেট থেকে ফসফেনল পাইরুভেট তৈরি হচ্ছে রাতের বেলা। তাহলে দিনের বেলা এই ঘটনা ঘটছে এবং রাতের বেলা কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যাচ্ছে। সুতরাং মেটাবলিক পাথওয়ে কি হচ্ছে? যখন রাতের বেলা হয় স্টোমাটা ওপেন থাকে, সুতরাং স্টোমাটা ওপেন, সো কার্বন ডাইঅক্সাইড এন্টার্স, কার্বন ডাইঅক্সাইড এন্টার করবে, অ্যাটমসফিয়ারিক CO2 বাইন্ডস উইথ ফসফেনল পাইরুভেট ইন প্রেজেন্স অফ পেপ কেস অবভিয়াসলি, তারপরে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ট্রান্সফর্ম ইন্টু ম্যালিক অ্যাসিড বাই ম্যালেট ডিহাইড্রোজেনেস, তো ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। ম্যালিক অ্যাসিড স্টোর্ড ইন দ্য ভ্যাকুয়াল অ্যান্ড কজেস দ্য অ্যাসিডিফিকেশন, তাহলে রাতের বেলা অ্যাসিডিফিকেশন হয়ে গেল। এরপরে লাইটে কি হবে? যখন স্টোমাটা যখন ক্লোজ হয়ে যাবে তখন কি হবে? ম্যালিক অ্যাসিড রিলিজড ইনটু দ্য সাইটোসল ফ্রম দ্য ভ্যাকুয়াল, তো ভ্যাকুয়াল থেকে সাইটোসলের মধ্যে ম্যালিক অ্যাসিড চলে আসবে। ম্যালিক অ্যাসিডের এবার ডিকার্বক্সিলেশন ঘটবে, তার মানে কার্বন ডাইঅক্সাইড ম্যালিক অ্যাসিড থেকে রিলিজড হবে অ্যান্ড প্রডিউস দ্য পাইরুভিক অ্যাসিড অ্যান্ড দ্য CO2 অবভিয়াসলি, তাহলে কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে রিলিজড হয়ে গেল। তখন কি হবে? কার্বন ডাইঅক্সাইড এন্টার্স ইনটু দ্য ক্লোরোপ্লাস্ট। দেখো CO2 তখন ক্লোরোপ্লাস্টের মধ্যে ঢুকে গেল অ্যান্ড বাইন্ডস উইথ RUBP টু ফর্ম ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে এটা কিন্তু RUBPর সঙ্গে যুক্ত হয়ে PGA তৈরি করবে। পাইরুভিক অ্যাসিড মে এন্টার্স ইনটু ক্রেব সাইকেল টু ফর্ম CO2 অর কনভার্টেড ইনটু পেপ, তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড সেটা ক্রেব সাইকেলের মধ্যে ঢুকতে পারে, কারণ পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, সেটা ক্রেব সাইকেলে ঢুকতে পারে, অথবা এটা পেপে পরিণত হতে পারে, ফসফেনল পাইরুভেটে পরিণত হতে পারে। ঠিক আছে? সুতরাং এটাই হচ্ছে প্রধানত ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। অ্যাসিডের কথা কেন বলছি? রাতের বেলা অ্যাসিড জমা হচ্ছে, আবার দিনের বেলা সেই অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। তাহলে এই টাইপের যে স্পেশাল মেকানিজম, তো তাকেই আমরা বলবো ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে? তাহলে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নিই। বলছে স্টোমাটা আর স্কোটো অ্যাক্টিভ টাইপ, তার মানে শো ইনিশিয়াল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ফাউন্ড ইন নাইট টু ফর্ম দ্য অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। স্কোটো অ্যাক্টিভ মানে কি? যে সমস্ত স্টোমাটা রাতের বেলা খোলা থাকে। ঠিক আছে? তাহলে ইনিশিয়াল কার্বন ডাইঅক্সাইড যে ফিক্সেশন কোথায় হচ্ছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে। কিন্তু ফাইনাল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন দেখো, এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন দুই সময়ে হয়।
একটা হচ্ছে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কোথায় হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে, কিন্তু ফাইনাল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কোথায় হচ্ছে, দিনের বেলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে স্টোমাটা আর কোটো অ্যাক্টিভ টাইপ, সেই জন্য ইনিশিয়াল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ফাউন্ড ইন নাইট টু ফর্ম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু ফাইনাল CO2 ফিক্সেশন অকার্স ইন ডে, মানে C3 সাইকেল, অ্যান্ড লাইট রিয়াকশন অলসো অকার্স ইন ডে। ঠিক আছে, লাইট রিয়াকশনও হবে, আবার কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনও হবে। পেপ কার্বক্সিলেজ অ্যান্ড দ্য রুবিস্কোপ ফাউন্ড ইন মেসোফিল সেল। তাহলে দেখো এই যে মেসোফিল সেল আছে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি, এক্ষেত্রে মেসোফিল সেলের মধ্যেই কিন্তু দুটো এনজাইম আছে, মেসোফিল সেলের মধ্যেই কিন্তু দুটো এনজাইম আছে। ঠিক আছে, আগের ক্ষেত্রে C4 প্ল্যান্টের সঙ্গে এদের পার্থক্যই হচ্ছে এটা। তাহলে ক্যাম যে সমস্ত প্ল্যান্ট আছে তাদের মেসোফিল সেলের মধ্যেই কিন্তু পেপ কার্বক্সিলেজ এবং রুবিস্কো এনজাইম আছে, কোনো রকম ক্র্যাঞ্চ অ্যানাটমি থাকে না। ঠিক আছে, সবসময় মানে আমরা গুলিয়ে ফেললে হবে না যে আমরা এটা হয়তো ভাবি যে কেলভিন সাইকেল মানে রাতের বেলা হবে না, অ্যাকচুয়ালি লাইট লাগে না কেলভিন সাইকেলে, মানে লাইটের প্রয়োজন হয় না। ঠিক আছে, লাইট আছে কিন্তু লাইটের প্রয়োজন হয় না, এটাই কেলভিন সাইকেল। সেটা দিন হোক কি রাত হোক সেই লাইটকে সেই ইউজ করে না, এনজাইমগুলো ইউজ করবে না। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু দিনের বেলা দুটো ঘটনাই ঘটছে, এক নাম্বার হচ্ছে C3 সাইকেলে ঘটছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঘটছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা দিনের বেলা হচ্ছে না কেন, কারণ এই সময় কেবলমাত্র স্টোমাটাটা ক্লোজ হয়ে আছে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে না। এবং ঠিক আছে, এটা বোঝাতে পারলাম, ক্লিয়ার তো? হ্যাঁ, এবার পরের অংশে যাই তাহলে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। তো সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিস। তাহলে আমরা C2 সাইকেল, C3 সাইকেল, C4 সাইকেল এই সমস্তগুলো দেখলাম। তো আমার মনে আছে যে যখন এসএসসি দিয়েছিলাম তখন এইটা পড়েছিল, একটা এই প্রশ্নটা পড়েছিল যে মানে C2, C3 এবং C4 সাইকেলে কোন কোন কম্পাউন্ডগুলো তৈরি হয়, শুধু কম্পাউন্ডের নামগুলো দিয়েছিল আর কি। যখন পরীক্ষায় দিয়েছিলাম তখন এটা দিয়েছিল, শুধু কোন কোন কম্পাউন্ডগুলোর নামগুলো পড়েছিল পরীক্ষাতে। তাহলে ঠিক আছে, তাহলে C2 সাইকেলে কোন কম্পাউন্ড তৈরি হয় বলো, প্রথম স্টেবল কম্পাউন্ড কোনটা? তো এই অংশটা আমরা ভাবি যে মুখস্থ করলেই হবে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু বিষয় বোঝার আছে, একটু দেখে নাও। তো প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কার্ডিনাল পয়েন্ট। কার্ডিনাল পয়েন্ট কাকে বলে? স্যাক্স প্রথম এই কনসেপ্ট দিয়েছিলেন, কার্ডিনাল পয়েন্টের কনসেপ্ট দিয়েছিলেন। তিনি বলছেন এনি ফ্যাক্টর কন্ট্রোলিং ফিজিওলজিক্যাল প্রসেস হ্যাভ দ্য থ্রি মেইন ভ্যালুজ অর দ্য কার্ডিনাল পয়েন্ট। মানে যে কোনো প্রসেস, যে কোনো ফিজিওলজিক্যাল প্রসেস প্রধানত তিনটে ভ্যালুর ওপর ডিপেন্ড করবে, মানে জিনিসটা কেমন আছে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তাহলে এই যে তিনটে পয়েন্ট আছে, একটি হচ্ছে মিনিমাম, একটা অপটিমাম এবং আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। দেখো তিনটে টার্ম আছে, একটা মিনিমাম, একটা অপটিমাম আর একটা ম্যাক্সিমাম। যে কোনো ফিজিওলজিক্যাল প্রসেস হওয়ার জন্য প্রধানত তিনটে টার্ম আছে, একটা মিনিমাম, একটা অপটিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম মানে কি, বিলো ইট নো ফিজিওলজিক্যাল প্রসেস অকার্স। মিনিমাম হচ্ছে এমন একটা ফ্যাক্টর, মিনিমাম সেটা থাকতে হবে এবং তার থেকে যদি কম থাকে তাহলে কোনো ফিজিওলজিক্যাল প্রসেস কিন্তু হবে না। ঠিক আছে, ধরে যাক তুমি কোনো একটা জিনিস কিনতে গেছো, তোমার কাছে ধরে যাক 100 টাকা আছে এবং জিনিসটার দামও কিন্তু 100 টাকার কমে দোকানি কেনা কি মানে বিক্রি করবেন না। তাহলে এক্ষেত্রে কি হবে, মানে কখনোই তোমার কাছে যদি ধরে যাক তোমার কাছে 99 টাকা আছে কিন্তু 100 টাকার কমে তিনি বিক্রি করবেন না, তখন তুমি এটা কিনতে পারবে না। যদি 1 টাকা মাত্র তোমার কম আছে কিন্তু তবুও তুমি কিনতে পারবে না। তাহলে মিনিমাম তোমার কাছে কত থাকতে হবে? 100। বেশি থাকলে কোনো ব্যাপার নেই, কিন্তু মিনিমাম তোমাকে 100 টাকা থাকতেই হবে। তার যদি কম হয়, তার যদি 5 পয়সাও যদি কম হয় তুমি কিনতে পারবে না, তার মানে কাজটা তোমার হবে না। তাহলে মিনিমাম ফ্যাক্টর হলো সেটাই, যার থেকে কম হলে কোনো ফিজিওলজিক্যাল প্রসেস ঘটবে না। তো এটাই হচ্ছে মিনিমাম ফ্যাক্টর। এই মিনিমাম ফ্যাক্টরটাই কিন্তু ফটোসিনথেসিসে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অপটিমাম মানে কি, অ্যাট দিস পয়েন্ট দ্য রিয়াকশন অকার্স অ্যাট ম্যাক্সিমাম রেট। আর ম্যাক্সিমাম মানে কি, বিয়ন্ড দিস পয়েন্ট দ্য অ্যাক্টিভিটি উইল বি স্টপড। এক্ষেত্রে দেখো ফ্যাক্টর, এক্স অ্যাক্সিস ওয়াইজ ফ্যাক্টর এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ রেট অফ প্রসেস দিয়েছে। তাহলে মিনিমাম যখন ফ্যাক্টর হবে, এই মিনিমামে দেখো ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছেই না। আবার অপটিমামে আমরা দেখছি ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমামের পরে দেখো কোনো রকম ফিজিওলজিক্যাল প্রসেস আর এখানে হচ্ছে না। সুতরাং তিনি বললেন যে কোনো ফিজিওলজিক্যাল প্রসেস হওয়ার জন্য তিনটে পয়েন্ট থাকবে বা ফ্যাক্টরের তিনটে ভ্যালু থাকবে। ঠিক আছে,
এটা হতে পারে লাইট, এটা হতে পারে টেম্পারেচার, হোয়াট এভার ইট ইজ, কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য তিনি প্রথমেই বলে দিলেন যে 3টে ভ্যালু থাকবে এবং এই 3টে ভ্যালুকে আমরা বলবো কার্ডিনাল পয়েন্ট। যদি বেশি হয় তাহলে হবে না, মানে যদি এবং তার সঙ্গে সঙ্গে কম হয় তাহলেও কিন্তু হবে না। অর্থাৎ ম্যাক্সিমাম কার্ডিনাল পয়েন্টের যদি বেশি হয়, ধরে যাক লাইট, প্রচুর পরিমাণে এক্সেসিভ লাইট আছে, তাহলে ফটোসিনথেসিস হবে না। আবার দেখো লাইট একদমই নেই, তাহলে ফটোসিনথেসিস হবে না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কার্ডিনাল পয়েন্ট। ক্লিয়ার এটা? ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল অফ মিনিমাম, যেটা দিয়েছিলেন জাস্টিস ভন লিবিক। তোমরা কি কেউ বলতে পারো? এটা আগে ভালো করে বোঝো। ধরে যাক এক্ষেত্রে তুমি সয়েল দেখতে পাচ্ছ, আবার এখানেও তুমি সয়েল দেখতে পাচ্ছ। এটা একটা টাইপের মাটি এবং এটা একটা মাটি, দুটো ডিফারেন্ট জায়গার মাটি। ঘটনা হচ্ছে এই মাটির মধ্যে এনপিকে সার আছে, দেখো নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, অনেকটা পরিমাণে হাই 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 আছে। কিন্তু যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে তো তার নাম হচ্ছে বোরন। তো বোরনকে এই হাইট পর্যন্ত থাকতে হবে, তাহলে এই প্রথম লাইন পর্যন্ত বোরনকে থাকতে হবে। তো এটাই হচ্ছে মিনিমাম কার্ডিনাল পয়েন্ট বা মিনিমাম ফ্যাক্টর। এই পর্যন্ত থাকলে ফটোসিনথেসিস হবে। এর থেকে যদি কম হয়ে যায় তাহলে আর ফটোসিনথেসিস হবে না। বলছে সাপোজ দিস অ্যামাউন্ট অফ বোরন ইজ মিনিমাম অ্যান্ড ডু নট এফেক্ট দ্য গ্রোথ। তাহলে এই পর্যন্ত যে বোরন আছে, তাহলে দেখো বোরনটাই কিন্তু মেন ফাংশন করছে, এখানে কোনো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস কোনো রকম ফাংশন করছে না। কে ফাংশন করছে? বোরন। ঠিক আছে। সুতরাং ফটোসিনথেসিস হওয়ার জন্য কিন্তু ডিফারেন্ট ফ্যাক্টর কাজে লাগে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্যাক্টরই কন্ট্রোল করছে ফটোসিনথেসিসকে। কে? বোরন। ঠিক আছে। ধরে যাক তুমি কোনো একটা জায়গাতে যাবে, তুমি সবকিছু, তুমি ব্যাগে টাকা গুছিয়ে নিয়েছো, তারপরে তুমি ভালো ড্রেস আপ করে আছো, সবকিছু তুমি করেছো, কিন্তু গাড়িই এলো না, তাহলে কি হবে? তুমি যেতে পারবে? পারবে না। সুতরাং সমস্ত ফ্যাক্টর অ্যাভেলেবেল আছে কিন্তু আসল ফ্যাক্টরটাই নেই। মিনিমাম যেটা প্রয়োজন যে যাওয়ার জন্য যে গাড়িটা, তো সেটা নেই। তাহলে সব ফ্যাক্টর থাকলেও একটা ফ্যাক্টর যদি কোনোভাবে কম থাকে তখন কিন্তু এই প্রসেস আর হবে না। ঠিক আছে। সুতরাং মিনিমাম এই যে ফ্যাক্টর, তো এই মিনিমাম ফ্যাক্টরকেই আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। এই যে মিনিমাম ফ্যাক্টর, তো এই মিনিমাম ফ্যাক্টরকেই আমরা কি বলবো? লিমিটিং ফ্যাক্টর। আচ্ছা, এটাকে আমরা বলছি মিনিমাম ফ্যাক্টর, সরি, এটা হচ্ছে মিনিমাম ফ্যাক্টর। আবার দেখো ইন দিস সয়েল, এই সয়েলে আমরা দেখতে পাচ্ছি এই যে সয়েলে আছে বোরন হচ্ছে লেস দেন দ্য মিনিমাম অ্যামাউন্ট। তাহলে দেখো মিনিমাম অ্যামাউন্ট কত পর্যন্ত হওয়ার কথা ছিল? এই পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু বোরন আমরা দেখতে পাচ্ছি যে তার থেকে কমে গেছে। ঠিক আছে, ফ্ল্যাগ দিয়ে দেখাচ্ছে কোনটা উঁচু কোনটা নিচু। তো বোরন দেখতে পাচ্ছি যে এর থেকে কমে গেছে, তাহলে এটাই হচ্ছে রিটার্ড গ্রোথ, মানে গ্রোথকে আর হতে দিচ্ছে না। সুতরাং যে ফ্যাক্টর ফটোসিনথেসিসকে টোটালি স্টপ করে দেয় তো তাকেই আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। যদিও সমস্ত ফ্যাক্টর এক্ষেত্রে অ্যাভেলেবেল আছে, বাট লিমিটিং ফ্যাক্টরের জন্যই প্রধানত ফটোসিনথেসিস হচ্ছে না। ঠিক আছে। দেখো এটা সবাই বুঝতে পেরেছো মিনিমাম ফ্যাক্টর আর লিমিটিং ফ্যাক্টরের মধ্যে পার্থক্য। আমি যে এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম 100 রুপিস, তো সেটা হচ্ছে মিনিমাম ফ্যাক্টর, কিন্তু 99 রুপিস সেটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। ঠিক আছে। কোন একটা জিনিসের দাম 100 টাকা, তোমার কাছে 100 টাকা আছে, তাহলে সেটা হচ্ছে তোমার মিনিমাম ফ্যাক্টর। কিন্তু যদি 99 টাকা থাকে তাহলে সেটা হয়ে যাবে লিমিটিং ফ্যাক্টর। এটা ঠিক আছে। এনি ফ্যাক্টর দ্যাট রিডিউসেস গ্রোথ অফ দ্য প্ল্যান্ট ইজ কল্ড এজ দ্য লিমিটিং ফ্যাক্টর। প্রধানত ফটোসিনথেসিস হওয়ার জন্য যে কোনো ফ্যাক্টর লাগে, তো কোনো একটা ফ্যাক্টর, আমি তো একটা এক্সাম্পল দিলাম বোরন, কোনো একটা ফ্যাক্টর যদি এরকম হয় যে যেটা প্রধানত এই রিডিউসেস দ্য গ্রোথ অফ প্ল্যান্ট, মানে হচ্ছে ফটোসিনথেসিস রেটকে যদি কমিয়ে দেয়, তো তাকেই আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। হতে পারে সেটা নাইট্রোজেন, সমস্ত কিছু আছে কিন্তু নাইট্রোজেন কম আছে, হতে পারে সেটা ফসফরাস, পটাশিয়াম হতে পারে। এবং প্ল্যান্ট গ্রোথ ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য ভেরিয়াস ফ্যাক্টর, অন্তত 17 নিউট্রিয়েন্টস প্ল্যান্টসে লাগে। লিবিক কি বলছেন? বলছে প্রত্যেকটা প্ল্যান্ট ইন দ্য নেচার রিকোয়ার্স এ সার্টেন অ্যামাউন্ট অফ দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস। তো তিনি বলছেন যে নেচারে যা প্ল্যান্টস আছে সবাইয়ের কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট লাগবে, এই যে 17টা নিউট্রিয়েন্ট লাগবে, কিন্তু অ্যাবসেন্স অফ এনি নিউট্রিয়েন্ট স্টপ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্ল্যান্ট। এই 17টা নিউট্রিয়েন্টের মধ্যে যে কোনো একটা নিউট্রিয়েন্ট যদি অ্যাবসেন্ট থাকে তো সেটা কিন্তু উদ্ভিদের গ্রোথকে কিন্তু ব্যাহত করে। তো এটাই হচ্ছে ল অফ মিনিমাম। ঠিক আছে। সো প্ল্যান্টস রিকোয়ার দ্য মিনিমাম কোয়ান্টিটি অফ এ পার্টিকুলার নিউট্রিয়েন্ট। তাহলে কি
কোনো একটা পার্টিকুলার নিউট্রিয়েন্টের মিনিমাম অ্যামাউন্ট অবশ্যই লাগবে। তুমি কোনো জিনিস কিনতে গেলে তোমার মিনিমাম 100 টাকা লাগবে। তাহলে এই যে মিনিমাম কোয়ান্টিটি অফ এ পার্টিকুলার নিউট্রিয়েন্ট ফর ইটস প্রপার গ্রোথ, সো এনি এসেন্সিয়াল এলিমেন্ট ডেফিসিট ইন দ্য সয়েল স্টপ প্ল্যান্ট গ্রোথ অর দ্য অ্যাবনর্মাল গ্রোথ। তাহলে মিনিমাম কোয়ান্টিটির থেকে যদি কম হয় তখনই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয় বা অ্যাবনর্মাল গ্রোথ হয়। তাহলে বলছে এনি ফ্যাক্টর প্রেজেন্ট ইন লেস অ্যামাউন্ট দ্যান এ রিকোয়ার অ্যামাউন্ট। যখন রিকোয়ার অ্যামাউন্ট মানে মিনিমাম অ্যামাউন্ট, যখন যে কোনো ফ্যাক্টর যেটা লেস অ্যামাউন্ট আছে দেন এ রিকোয়ার অ্যামাউন্ট, মানে যে পরিমাণ প্রয়োজন, ন্যূনতম যে পরিমাণে প্রয়োজন, তো তার থেকে যদি কম লাগে, কম থাকে, তো তখনই তাকে আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। এবং এই লিমিটিং ফ্যাক্টর কিন্তু সবসময় গ্রোথকে বন্ধ করে দেয়। ঠিক আছে, দেখো সবাই বুঝতে। কিন্তু আমরা যে লিবিগের, আচ্ছা এক্ষেত্রে আমরা লিবিগের যে আমরা এটা দেখলাম, তো লিবিগের সূত্রের সঙ্গে ব্ল্যাকম্যানের সীমান্ত সূত্রের পার্থক্য কোথায়? আমরা পড়ি ক্লাস 11 বইতে ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর, দেখলেই আমাদের ইরিটেটিং লাগে, আমরা বুঝতে পারি না বলে আমাদের পড়তে ভালো লাগে না। কিন্তু দেখো 1905 সালে ব্ল্যাকম্যান দেখলেন, হি স্টাডিড ফটোসিনথেসিস ইন ডিটেইল অ্যান্ড প্রপোজড দ্য ফটোসিনথেসিস ইজ কন্ট্রোল বাই 5 ফ্যাক্টরস। তো যেখানে লিবিগ যেখানে বলছেন যে অন্তত 17টা নিউট্রিয়েন্ট লাগে সেগুলো কন্ট্রোল করে, কিন্তু ব্ল্যাকম্যানের সূত্র কিন্তু অনেক বেশি স্পেসিফিক। তিনি কি বলছেন যে 5টা ফ্যাক্টরই এক্ষেত্রে প্রধানত কন্ট্রোল করবে ফটোসিনথেসিসকে। এই 5টা ফ্যাক্টরের নাম হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার, জল কি পরিমাণ আছে, কোয়ান্টিটি অফ কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ আছে, ইন্টেন্সিটি অফ দ্য লাইট, লাইটের তীব্রতা, কোয়ান্টিটি অফ দ্য ক্লোরোফিল কি পরিমাণ আছে, এবং টেম্পারেচার অফ দ্য ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের টেম্পারেচার কেমন আছে। তাহলে এই 5টা ফ্যাক্টরই প্রধানত ফটোসিনথেসিসকে কন্ট্রোল করবে। ইফ এনি অফ দিস ফ্যাক্টরস প্রেজেন্ট ইন লেস দেন মিনিমাম অ্যামাউন্ট, এই 5টা ফ্যাক্টরের মধ্যে তিনি বলছেন যদি কোনো একটা ফ্যাক্টর যদি কম পরিমাণে থাকে, যে পরিমাণ মানে অ্যামাউন্ট যেটা রিকোয়ার হবে তার থেকে যদি কোনোভাবে কম পরিমাণে থাকে, তখনই সেটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং তখন সেটা প্ল্যান্টসের গ্রোথকে স্টপ করবে। ঠিক আছে, তাহলে বায়োলজিক্যাল প্রসেস ইজ কন্ট্রোল বাই এ নাম্বার অফ দ্য ফ্যাক্টরস, ডেফিসিয়েন্সি অফ এনি ফ্যাক্টরস উইল এফেক্ট দ্য প্রসেস। তো এটাই হচ্ছে ব্ল্যাকম্যানের ল অফ লিমিটিং ফ্যাক্টর। তাহলে লিবিগের আমরা এই যে মিনিমাম ফ্যাক্টর আমরা যেটা দেখলাম, লিবিগের হচ্ছে ল অফ মিনিমাম, সেটা আমরা দেখলাম। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্ল্যাকম্যানের যে লিমিটিং ফ্যাক্টরের যে ল, তার মধ্যে পার্থক্য আমরা এটাই দেখলাম যে লিবিগ যেখানে বলছেন অ্যাকচুয়ালি আইডিয়াটা কিন্তু একই। ঠিক আছে, তিনি বলছেন যে 17 নিউট্রিয়েন্টস এক্ষেত্রে কন্ট্রোল করে, কিন্তু ব্ল্যাকম্যান যেহেতু ফটোসিনথেসিসের ওপর পরীক্ষা করছেন, তিনি বলছেন যে 5টা ফ্যাক্টরের মধ্যে যদি কোনো একটা ফ্যাক্টর মিনিমামের থেকে কম থাকে তখন সেটা লিমিটিং ফ্যাক্টর হয়ে যাবে। লিমিট মানে কি, যেটা একটা নির্দিষ্ট মানে বন্ধ করে দেবে আর কি, গ্রোথকে বন্ধ করে দেবে, তখনই সেটা লিমিটিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার তো এটা? দেখো সুন্দর এক্সাম্পল দেখাচ্ছি। দেখো বলছে লেটস এক্সাম্পল অফ এ পেন ফ্যাক্টরি, একটা পেন ফ্যাক্টরি থেকে আমরা এক্সাম্পল নিয়ে নিই। একটা কেস আছে, বলছে পেন্সের রিফিল। একটা পেন তৈরি করতে গেলে কি কি লাগবে? একটা রিফিল লাগবে, একটা পেনের বডি লাগবে, পেনের ঢাকনা লাগবে, এবং পেন ম্যানুফ্যাকচার মানে কতগুলো পেন তৈরি হয়েছে। প্রথম কেস 1 দেখো, প্রথমে তুমি দেখছো যে 50টা তোমার পেন রিফিল আছে, 11টা পেন বডি আছে, মানে 11টা পেনের যে বডি রিফিল যার মধ্যে ঢোকাই, আর 35টা পেন ক্যাপ আছে। তুমি তাহলে কোনটা তোমার চোখে পড়ছে? দেখো এই যে 11টা চোখে পড়ছে, 11। একটা কমপ্লিট পেন তৈরি করতে গেলে বাকি যেটা আছে, পেন্সের রিফিল যাই থাকুক না কেন, পেন্সের ক্যাপ যাই থাকুক না কেন, তুমি কতগুলো পেন তৈরি করতে পারবে? 11টা পেন তৈরি করতে পারবে। সুতরাং লিমিটিং ফ্যাক্টর কে হয়ে যাচ্ছে? পেন্স বডি। ঠিক আছে, সেকেন্ড কেসে দেখো 50টা পেনের রিফিল আছে, 40টা পেনের বডি আছে, আর 20টা পেনের ক্যাপ আছে। তাহলে 20টা পেনের ক্যাপ থাকলে তবে তুমি কতগুলো পেন তৈরি করতে পারবে? 20টা। তাহলে এক্ষেত্রে অনেক ফ্যাক্টর আছে, বাট একটা ফ্যাক্টরই কিন্তু পেন তৈরিকে কন্ট্রোল করছে। সুতরাং এটাই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। আবার দেখো কেস নাম্বার 3তে আমরা কি দেখছি? 50, 31, 35, তাহলে কতগুলো পেন তৈরি হবে? 31টা। সুতরাং এটাই লিমিটিং ফ্যাক্টর। বাকি কি আছে আমার দেখার দরকার নেই, যেটা মিনিমাম আছে সেটাই কিন্তু পেন তৈরিকে কন্ট্রোল করবে। আবার কেস নাম্বার 4এ দেখো 50 আছে, 36 আছে, 35 আছে, তাহলে মিনিমাম অ্যামাউন্ট কোনটা আছে? 35। তাহলে কতগুলো পেন তুমি তৈরি করতে পারবে? 35। একটা এক্সাম্পল দিয়েছে, সাপোজ ইন কেস অফ দ্য ওয়ান পেন বডি ইজ মিনিমাম, তাহলে পেন বডি 11টা আছে, সো 11 পেন ইজ পসিবল টু ম্যানুফ্যাকচার। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। কোনো একটা প্ল্যান্টসের গ্রোথের জন্য
ফটোসিনথেসিসের জন্য অনেকগুলো ফ্যাক্টর লাগে, কিন্তু একটা ফ্যাক্টরই কন্ট্রোল করবে, যেটা মিনিমাম ফ্যাক্টর। তো সেই ফ্যাক্টরই কন্ট্রোল করবে ফটোসিনথেসিস কেমন হবে। ঠিক আছে, সুতরাং এটাই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। ক্লিয়ার? একটু এক্সাম্পল নিয়ে নাও। দেখো, বলছে যদি একটা প্ল্যান্টকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়েছে, তাকে ওয়াটার দেওয়া হয়েছে, লাইট দেওয়া হয়েছে, সব কিছু তার মধ্যে আছে, কিন্তু টেম্পারেচার কম আছে, দ্য রেট উইল বি ডিপেন্ডেন্ট আপন দ্য টেম্পারেচার। তখন এই রেটটা টেম্পারেচারের ওপরই কিন্তু ডিপেন্ড করবে। বলছে ব্ল্যাকম্যানস ল ইজ মডিফাইড অফ দ্য লিবিক্স ল অফ মিনিমাম। তো ব্ল্যাকম্যানের যে সূত্র যেটা, তো সেটা হচ্ছে লিবিক্সের ল অফ মিনিমামের একটা মডিফিকেশন। কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ অলওয়েজ এ লিমিটিং ফ্যাক্টর। কেন বলতে পারবে এটা? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন সব সময় লিমিটিং ফ্যাক্টর। CO2 সব সময় লিমিটিং ফ্যাক্টর। কেন বলতে পারবে? বলতে পারবে? দেখো, সনাতন বলতে পারবে? বিভিন্নভাবে রেঞ্জ তার ভ্যারি করতে পারে, ওয়াটারের রেঞ্জ ভ্যারি করতে পারে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রচন্ড সেন্সিটিভ। ঠিক আছে, এবং সব থেকে প্রচুর কম আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু সবসময় লিমিটিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। ঠিক আছে, অনেক সময় কি হয়, যখন প্রচন্ড মেঘলা আকাশ হয়, তখন কি হবে, লাইট কমে গেছে, তাহলে লাইট বিকাম দ্য লিমিটিং ফ্যাক্টর। তখন লাইট কি হবে, তখন লাইট লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আবার অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইজ নট লিমিটিং ফ্যাক্টর, কারণ দে ডিজলভ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে CO2 কিন্তু লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যখন ক্লাউডি এনভায়রনমেন্ট হবে, এটা যে সবসময় সত্যি হবে সেরকম নয়, কিন্তু এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ঠিক আছে, তাহলে CO2 সবসময় লিমিটিং ফ্যাক্টর, কিন্তু ক্লাউডি যখন ডে হবে তখন লাইট তখন লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, আবার অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইজ নট লিমিটিং ফ্যাক্টর। তো ফটোসিনথেসিস হওয়ার জন্য ডিফারেন্ট টাইপের ফ্যাক্টর লাগবে। তো প্রথম আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। প্রথম আমরা যেটা দেখছি, তো সেটাই হচ্ছে লাইট। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে ফার্স্ট যেটা আসবে, তো সেটাই হচ্ছে লাইট। লাইট এফেক্ট ফটোসিনথেসিস ইন ডিফারেন্ট ওয়ে। প্রথমেই আমরা যেটা দেখবো, তো সেটা হচ্ছে কোয়ালিটি অফ লাইট। ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন অফ দ্য ভিজিবল লাইট, যেমন 400 থেকে 700 ন্যানোমিটার ইজ ভাইটাল ফর ফটোসিনথেসিস। তাহলে দেখো, প্রধানত সোলার রেডিয়েশন যেটা হয়, তো তার সবটুকু যে ফটোসিনথেসিসে ইউটিলাইজ হবে সেরকম নয়। কসমিক রে থাকে, গামা রে থাকে, এক্স রে থাকে, ইউভি রে থাকে, ভিজিবল লাইট থাকে, ইনফ্রারেড থেকে, মাইক্রোওয়েভ থাকে। তো তার মধ্যে ভিজিবল লাইট স্পেকট্রামে ফটোসিনথেসিসে হেল্প করবে। তো সেই জন্য একে আমরা বলবো ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রিজিয়ন। তো এর তরঙ্গদৈর্ঘ্য প্রধানত 400 থেকে 700 ন্যানোমিটার। তাহলে এই রেঞ্জেই প্রধানত ফটোসিনথেসিস ভালো হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ফটোসিনথেসিস প্রধানত ব্লু এবং রেড জোন অফ লাইটে ভালো হয়, কিন্তু ব্লুতে আবার আরো বেটার হয়। ঠিক আছে, তাহলে ব্লু ইজ গ্রেটার দ্যান রেড। মিনিমাম হচ্ছে গ্রিন লাইটে হয়। ম্যাক্সিমাম ফটোসিনথেসিস তাহলে কোথায় হবে, মিনিমাম কোথায় হবে, ক্লিয়ারলি এখানে লেখা আছে। ঠিক আছে, কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। ডিউরেশন অফ লাইট, লাইট কতক্ষণ থাকবে, বলছে মোর সানলাইট উইথ মোর ফুড প্রোডাকশন। যত বেশি সানলাইট থাকবে তো তত ফুড প্রোডাকশন হবে, বাট রেট উইল বি সেম। ঠিক আছে, সো রেট ইজ নট এফেক্টেড বাই ডিউরেশন অফ দ্য লাইট। যদি সানলাইট যদি থাকে তাহলে ফুড প্রোডাকশন বেশি হবে, কিন্তু ফটোসিনথেটিক রেট কিন্তু এক্ষেত্রে একই রকম থাকবে। মানে ফটোসিনথেটিক রেট বলতে লাইট আছে, ধরা যাক 24 ঘন্টায় যে পরিমাণ মানে লাইট আছে, সেক্ষেত্রে সমস্ত ফ্যাক্টরগুলো প্রধানত অপটিমাম থাকবে, মানে লাইট এক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, সেই জন্য বলছে যে রেট এক্ষেত্রে সেম থাকবে, কিন্তু রেট ইজ নট এফেক্টেড বাই ডিউরেশন অফ দ্য লাইট। ঠিক আছে, তাহলে রেট ইজ নট এফেক্টেড বাই ডিউরেশন অফ লাইট। সেই জন্য বলছে যে মোর সানলাইট উইথ মোর ফুড প্রোডাকশন। যত সানলাইট থাকবে, মানে যত বেশিক্ষণ ধরে তুমি যদি সানলাইট দাও, তাহলে কেলভিন সাইকেলের জন্য এটিপি, এনএডিপিএইচ ইত্যাদি সবকিছু বেশি পরিমাণে থাকবে, কিন্তু আলোক দশার রেটটা কিন্তু সেম পরিমাণেই থাকবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ইউটিলাইজেশন বেশি হবে ইত্যাদি, এই সমস্ত হবে। ডিউরেশন অফ লাইটও গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা ইম্পর্টেন্ট তো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য লাইট, তো লাইটের তীব্রতা। বলছে লাইট ইজ নট এ লিমিটিং ফ্যাক্টর। লাইট কিন্তু একটা লিমিটিং ফ্যাক্টর নয়, কারণ হিউজ অ্যামাউন্ট অফ লাইট আমরা এনভায়রনমেন্টে পাই। ফটোসিনথেসিস ইনক্রিজেস আপ টু এ লিমিট বাই ইনক্রিজিং লাইট ইন্টেন্সিটি। আগের অংশটা এবার ভালো করে বুঝতে পারবে। দেখো, এক্ষেত্রে বলছে লাইটের তীব্রতা, ইন্টেন্সিটি মানে কি, ধরা যাক তুমি এখন যে আলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নর্মাল ইন্টেন্সিটি, কিন্তু হঠাৎ তোমার মুখেতে কেউ টর্চ মারলো, তাহলে ইন্টেন্সিটি এক্ষেত্রে বেড়ে গেল। ঠিক আছে, সো দিস ইজ কল্ড ইন্টেন্সিটি। ধরা যাক তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ তোমার চোখেতে কেউ মানে গাড়ির হেডলাইটের আলো লাগলো, তাহলে এটাই হচ্ছে ইন্টেন্সিটি। আর ডিউরেশন মানে কি, অনেকক্ষণ ধরে যদি থাকে তখন সেটা ডিউরেশন, কিন্তু ইন্টেন্সিটি মানেই হচ্ছে এটা
যে কত তীব্রভাবে আলোটা আসছে, তো এটাই হচ্ছে ইন্টেন্সিটি। বলছে যে একটা মানে যত আমরা লাইট ইন্টেন্সিটি যত আমরা বাড়াবো, তত কি হবে, ইন্টেন্সিটি হচ্ছে সমানুপাতিক হারে বাড়বে রেট অফ ফটোসিনথেসিস। কিন্তু একটা নির্দিষ্ট সময় এক্ষেত্রে রেট কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে রেট কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ডিউরেশন অফ লাইটের ক্ষেত্রেও তাই, যত সানলাইট হবে তত রেট বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে রেট কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। এবং তারপরে ইন্টেন্সিটি বাড়ালে কিন্তু আবার রেট কিন্তু কমতে থাকবে। বলছে ফটোসিনথেসিস ইনক্রিজেস আপ টু এ লিমিট বাই ইনক্রিজিং দ্য লাইট ইন্টেন্সিটি, দেন বিকাম কনস্ট্যান্ট, তারপরে কনস্ট্যান্ট হয়ে যাবে, দেন বিকাম ডিক্রিজেস। ঠিক আছে, তাহলে ইন হাই লাইট দ্য ইন্টেন্সিটি রেট ডিক্রিজেস। তাহলে কি কারণের জন্য এটা হবে, রেট ডিক্রিজ কেন করবে? কারণ যদি হাই ইন্টেন্সিটি হয় তখন ট্রান্সপিরেশন রেট বেড়ে যাবে। ঠিক আছে, তার ফলে কোষ ডিহাইড্রেটেড হয়ে যাবে, সেল থেকে ওয়াটার বেরিয়ে যাবে, স্টোমাটা ক্লোজ হয়ে যাবে, কোনো রকম গ্যাসেস এক্সচেঞ্জ হবে না। তো একেই আমরা বলবো ফটো ইনহিবিশন। ভালো করে দেখো, তুমি হয়তো বলতে পারো যে স্যার যত লাইট ইন্টেন্সিটি দেবো তত তো রেট বাড়লে ভালো হতো, কিন্তু এটা কখনো হবে না। কেন? কারণ ইন্টেন্সিটি যদি কোনোভাবে বাড়ে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফটোসিনথেটিক রেট বাড়বে, তারপরে কনস্ট্যান্ট হবে, কিন্তু তারপরে রেট কমে যাবে। কেন? কারণ এই সময় ইন্টেন্সিটি যত বাড়াবো তত বাষ্পমোচনের হার বাড়বে। যদি বাষ্পমোচনের হার বাড়ে তখন কোষ থেকে জল বেরিয়ে যাবে, স্টোমাটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ স্টোমাটার মধ্যে জল ঢুকলে তবে স্টোমাটা ওপেন হয়। তাহলে স্টোমাটা থেকে যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, তখন আর CO2 ঢুকতে পারবে না। তাহলে কি হবে, ফটোসিনথেটিক রেট তখন কমে যাবে। তো একেই আমরা বলবো ফটো ইনহিবিশন। ডিস্ট্রাকশন অফ দ্য ক্লোরোফিল বাই অক্সিডেশন ইন দ্য স্ট্রং লাইট ইন প্রেজেন্স অফ অক্সিজেন ইজ কল্ড এজ ফটো অক্সিডেশন। প্রচন্ড তীব্র আলোতে ক্লোরোফিলও কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এইরকম ভাবে দেখো, লাইটের মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় আছে। প্রথম যেটা আমরা দেখলাম কোয়ালিটি অফ লাইট, তারপরে ডিউরেশন অফ লাইট, তারপরে যেটা ইম্পর্টেন্ট তো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট। ঠিক আছে, যেহেতু প্রচুর পরিমাণে লাইট থাকে, তো সেই কারণের জন্য লাইট কিন্তু লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে না। কে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে? কার্বন ডাইঅক্সাইড। তো এই জায়গাতে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। একটু দেখে নাও। আচ্ছা, এই পর্যন্ত এবারে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট। ভালো করে দেখো, বলছে ডিউরিং আর্লি মর্নিং অ্যান্ড ইভিনিং, যখন খুব সকালে হয় এবং তার সঙ্গে সঙ্গে যখন সন্ধ্যাবেলা হয়, তখন কি হয়, রেট অফ রেসপিরেশন তখন রেট অফ ফটোসিনথেসিসের সঙ্গে সমান হয়। একটু দেখো, তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে লাইট ইন্টেন্সিটি আছে, আর এক্ষেত্রে কার্বোহাইড্রেট ব্যালেন্স। ঠিক আছে, মানে কার্বোহাইড্রেট যে তৈরি হচ্ছে ইত্যাদি। তো ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের একটা গ্রাফ মানে একটা প্লট আমরা করেছি। তো যখন প্রচন্ড সকাল মানে একদম 8টার সময় দেখো ফটোসিনথেসিস হচ্ছে, এবং যত দিন যাচ্ছে মানে দিন যত এগোচ্ছে, সময় যত এগোচ্ছে, তত ফটোসিনথেসিস রেট বাড়তে 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 আবার সন্ধ্যের দিকে আবার ফটোসিনথেসিস রেট কমে যাচ্ছে। কিন্তু একদম আর্লি মর্নিং এবং আর্লি ইভিনিং এ রেসপিরেশনের রেটও এরকম হচ্ছে, কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে দেখো রেট অফ সিনথেসিস এবং রেট অফ রেসপিরেশন এক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে। তো যে পয়েন্টে, এই পয়েন্ট কিন্তু কোনো লাইট হতে পারে, এই পয়েন্ট কিন্তু কোনো মানে যে আলোতে প্রধানত রেট অফ মানে রেসপিরেশন এবং রেট অফ ফটোসিনথেসিস সমান হয়, তাহলে সেটা হচ্ছে লাইটের কম্পেনসেশন পয়েন্ট। এটা হতে পারে টেম্পারেচার, এটা হতে পারে হিউমিডিটি, যা খুশি হতে পারে, কোনো একটা ফ্যাক্টর এর প্রভাবে এক্ষেত্রে কম্পেনসেশন পয়েন্টে কোনো প্ল্যান্ট কিন্তু রিচ করতে পারে। বলছে ডিউরিং আর্লি মর্নিং অ্যান্ড আর্লি ইভিনিং প্রধানত এই ঘটনাই ঘটে, রেট অফ ফটোসিনথেসিস এবং রেট অফ রেসপিরেশন সমান হয়ে যায়, কারণ একেই আমরা বলবো প্ল্যান্টস কম্পেনসেশন পয়েন্ট। তাহলে এই কম্পেনসেশন পয়েন্টে উদ্ভিদ রেসপিরেশন করছে এবং তার ফলে বাই প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CO2, এবং CO2 কে তখন ফটোসিনথেসিস ইউটিলাইজ বাই ফটোসিনথেসিস এই CO2 কে ইউটিলাইজ করে দিচ্ছে, এবং ফটোসিনথেসিসের ফলে যে অক্সিজেন তৈরি হচ্ছে সেটা আবার ইউটিলাইজ বাই রেসপিরেশন। ঠিক আছে, তো এটাই হচ্ছে কম্পেনসেশন পয়েন্টের একটা চক্র। সবাই বুঝতে পেরেছে এইটুকু? ক্লিয়ার? বলছে এনি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ক্যান রেসপন্সিবল ফর কম্পেনসেশন পয়েন্ট, যেটা তোমাদের বলছিলাম, যে কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এক্ষেত্রে কম্পেনসেশন পয়েন্টের জন্য রেসপন্সিবল হয়। নো গ্যাসেস এক্সচেঞ্জ অকার অ্যাট কম্পেনসেশন পয়েন্ট। দেখো, যে পরিমাণ অক্সিজেন CO2 নিচ্ছে সেটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে, আবার যেটা O2 নিচ্ছে তো সেটা আবার ইউটিলাইজ হয়ে যাচ্ছে, মানে উদ্ভিদের দেহের মধ্যেই এটা ঘুরপাক খাচ্ছে। পরিবেশে কিন্তু এক্ষেত্রে কোনো রকম অক্সিজেন বা CO2 এক্ষেত্রে রিলিজড হচ্ছে না, প্ল্যান্টই সেটাকে ইউটিলাইজ করে নিচ্ছে। তো সেই কারণের জন্যই বলছে যে নো গ্যাসেস এক্সচেঞ্জ অকার অ্যাট কম্পেনসেশন পয়েন্ট। কম্পেনসেশন পয়েন্টে কোনো গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে না, মানে এটাই যে O2 আর CO2 উদ্ভিদের দেহের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যদি বেশি পরিমাণে যদি O2 তৈরি হতো তাহলে সেটা এনভায়রনমেন্টে বেরিয়ে আসতো।
ঠিক আছে, এবং কম্পেনসেশন পয়েন্টে কিন্তু উদ্ভিদের গ্রোথ কিন্তু বন্ধ থাকে, গ্রোথ এক্ষেত্রে স্টপড হয়ে যায়। তাহলে লাইট কম্পেনসেশন পয়েন্ট কি দেখো, বলছে হাই ফর দ্য হেলিওফাইট অ্যান্ড দ্য লো ফর সিওফাইট। যেগুলো হেলিওফাইট আছে এবং সিওফাইট আছে, মানে একটা আলোক প্রেমী এবং আর একটা ছায়া প্রেমী উদ্ভিদ, তাহলে হাই ফর হেলিওফাইট এবং লো ফর সিওফাইট। ঠিক আছে, যেগুলো ছায়াপ্রেমী আছে তো সেখানে হচ্ছে এই লাইট মানে কম আলোতেই প্রধানত কম্পেনসেশন পয়েন্টে রিচ করবে। যেগুলো হেলিওফাইট আছে তাদের লাইট বেশি হলে তবে কম্পেনসেশন পয়েন্টে রিচ করবে। টেম্পারেচার কম্পেনসেশন পয়েন্ট দেখো, বলছে হাই ফর C4 এবং ক্যাম্প প্ল্যান্ট। তাহলে ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে এই যে কম্পেনসেশন পয়েন্ট 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই কম্পেনসেশন পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, আবার লো ফর C3 প্ল্যান্ট, মানে যে নর্মাল টেম্পারেচার থাকে, মানে এই 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, এটা লো মানে হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কম্পেনসেশন পয়েন্ট, আর এটা 12 থেকে 15। ঠিক আছে, C4 and the camp plants are the xerophyte and adapted in hot and dry climate, আর C3 plant generally cooled climate এ adapted। তাহলে যে সমস্ত C3 plant 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এনভায়রনমেন্টাল টেম্পারেচার হয়, তাহলে রেসপিরেশন এবং ফটোসিনথেসিস কিন্তু লেভেলেও চলে আসবে। ঠিক আছে, কিন্তু C4 এবং ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে এটা 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কম্পেনসেশন পয়েন্ট হবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট হাই ফর C3 প্ল্যান্ট, CO2 কম্পেনসেশন পয়েন্ট কিন্তু C3 প্ল্যান্টের তে কিন্তু হাই, মানে 40 থেকে 60 ppm, আর লো ফর C4 প্ল্যান্ট 0 থেকে 10 ppm। ঠিক আছে, জাস্ট এটা মুখস্থ করবে। এখানটার অত C4 plant like the maize, sorghum, sugarcane can deplete almost all CO2 from surrounding atmosphere। দেখো কেন এই ঘটনাটা ঘটছে, C4 প্ল্যান্টের ক্ষেত্রে কেন কম্পেনসেশন পয়েন্ট কম হচ্ছে, এর কারণটাই হচ্ছে এটা যে C4 প্ল্যান্ট প্রধানত সমস্ত কার্বন ডাইঅক্সাইডকে ইউটিলাইজ করে ফেলছে নিজেদের কাজে। ঠিক আছে, তো সেই কারণের জন্য এটা বলছে যে সুগার কেন ক্যান ডিপ্লেট অলমোস্ট অল CO2 ফ্রম দ্য সারাউন্ডিং অ্যাটমসফিয়ার অ্যাট এনি গিভেন অক্সিজেন কনসেন্ট্রেশন। তো সেই জন্য এক্ষেত্রে C4 প্ল্যান্টে কম্পেনসেশন পয়েন্ট কম হচ্ছে। দেখো এত এক্সপ্লেনেশন মনে থাকবে না, তুমি শুধু মুখস্থ করে ফেলবে লাইট কম্পেনসেশন পয়েন্ট কার ক্ষেত্রে কেমন হবে, এবং এক্ষেত্রে C4 প্ল্যান্টের ক্ষেত্রে কেমন হচ্ছে, এবং লো টেম্পারেচার কেমন হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড কম্পেনসেশন পয়েন্ট কেমন হচ্ছে। এরপরে আমরা মেন জায়গাতে যাব, তো সেটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বলছে জেনারেলি photosynthesis does not occur at 0 degree centigrade temperature due to inactivation of enzyme। যখন অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার যখন 0 ডিগ্রি হয় তখন কোনো ফটোসিনথেসিস হয় না। কিন্তু ইন মোস্ট প্ল্যান্টস ফটোসিনথেসিস স্টার্ট অ্যাট বিটুইন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। যখন 0 থেকে 1 ডিগ্রি হচ্ছে ফটোসিনথেসিস ধীরে ধীরে শুরু হচ্ছে, 2 ডিগ্রি হচ্ছে, 3 ডিগ্রি, 5 ডিগ্রি, তো এর মধ্যে ফটোসিনথেসিস চালু হয়ে যায়। টেম্পারেচার অপটিমাম ডিপেন্ড অন হ্যাবিটেট। তাহলে কোন প্ল্যান্টসের ক্ষেত্রে কোন টেম্পারেচার অপটিমাম, তার মানে কোন টেম্পারেচারে ওই প্ল্যান্টস ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করবে, সেটা ওই প্ল্যান্টস কোন জায়গাতে আছে তার উপর ডিপেন্ড করে। সেই জন্য বলছে টেম্পারেচার অপটিমাম ডিপেন্ড অন হ্যাবিটেট। টেম্পারেট বা C3 যে সমস্ত প্ল্যান্ট আছে সেক্ষেত্রে টেম্পারেচার অপটিমা প্রধানত 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আগেও দেখেছিলাম যে C3 প্ল্যান্ট প্রধানত কি হচ্ছে, দেখো এদের টেম্পারেচার অপটিমা একটু কম আছে, মানে 25 থেকে 30 ডিগ্রি, 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই কিন্তু ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হবে। আর ট্রপিক্যাল যে সমস্ত প্ল্যান্ট আছে, যেগুলো C4 প্ল্যান্ট আছে, তাদের ক্ষেত্রে টেম্পারেচার অপটিমাম কিন্তু একটু বেশি, মানে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে ডার্ক রিয়াকশন ইজ এনজাইমেটিক্যালি কন্ট্রোলড, সো মোর টেম্পারেচার সেন্সিটিভ। অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে এনজাইম কিন্তু টেম্পারেচার দ্বারা কন্ট্রোলড হয়। ঠিক আছে, কারণ এনজাইম তো প্রোটিন, যদি হাই টেম্পারেচার হয় সেটা ডিনেচিওর করে যাবে। সুতরাং লাইট রিয়াকশন সেন্সিটিভ টু টেম্পারেচার বাট ইন লেসার এক্সটেন্ট। দেখো যেহেতু ডার্ক রিয়াকশন যেহেতু এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ডিফারেন্ট এনজাইম কাজ করে, রুবিস্কো প্লাস অন্যান্য এনজাইম কাজ করে, সেই জন্য অনেক বেশি টেম্পারেচার সেন্সিটিভ হবে। কিন্তু লাইট রিয়াকশন অত বেশি টেম্পারেচার সেন্সিটিভ হবে না। কেন? কারণ লাইট রিয়াকশনে লাইট লাগে, কোনো এনজাইম সেরকম লাগে না, সেই জন্য লাইট রিয়াকশন ইজ লেস সেন্সিটিভ টু টেম্পারেচার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে C3 plants exhibit photosynthetically capacity at the low temperature but C4 plants do as at high temperature। মানে টেম্পারেচার যখন কম হয় তখন কিন্তু C3 প্ল্যান্ট কিন্তু কাজ করবে,
আবার দেখো টেম্পারেচার যদি কোনোভাবে হাই হয় কিন্তু C4 প্ল্যান্ট ডু অ্যাজ অ্যাট হাই টেম্পারেচার, এটা একটা পার্থক্য আমরা দেখলাম। প্রথমে আমরা দেখলাম যে কম টেম্পারেচারেই কিন্তু C3 প্ল্যান্ট কিন্তু তারা ফটোসিনথেসিস করতে পারে। আবার দেখো লাইকেন বলছে ফটোসিনথেসিস মে অকার অ্যাট -22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড দ্য সাম কনিফার্স ইভেন -35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দেখো লাইকেনের ক্ষেত্রে -22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও ফটোসিনথেসিস হয়, এগুলো সব এক্সেপশনাল কেস। আবার কিছু কনিফার আছে তো তাদের ক্ষেত্রে 35 ডিগ্রি -35। আবার কিছু সাকুলেন্ট ফটোসিনথেসাইজ হচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, কিছু অ্যালগি 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রথমত ফটোসিনথেসিস করে। তাহলে কিভাবে টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে C3 প্ল্যান্টের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত এবং C4 প্ল্যান্টসের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত, এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, পরের অংশে যাই। ইজ এ লিমিটিং ফ্যাক্টর আমরা জানি, সেই জন্য CO2কে কার্বন ডাইঅক্সাইডকে আমাদেরকে একটু স্পেশাল কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। দেখো বলছে দিস ইজ এ, এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিলেটেড। বলছে দিস ইজ দ্য মেজর লিমিটিং ফ্যাক্টর, কারণ এর কনসেন্ট্রেশন কম। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেন লিমিটিং ফ্যাক্টর, কারণ CO2 এর কনসেন্ট্রেশন অনেক কম থাকে। কারেন্ট যে অ্যাটমসফিয়ারিক যে কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন ডাইঅক্সাইড কত, 0.03 থেকে 0.4%, মানে 300 ppm থেকে 400 ppm। ঠিক আছে, 0.03 মানে 300 ppm এবং 0.04 মানে 400 ppm। সুতরাং কারেন্ট কনসেন্ট্রেশন অফ দ্য CO2 ইজ লিমিটিং টু C3 প্ল্যান্ট। তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের থেকে যদি কোনোভাবে CO2 এর পরিমাণ কমে যায় তাহলে কিন্তু C3 প্ল্যান্ট আর ফটোসিনথেসিস করতে পারবে না। সেই জন্য বলছে যে কারেন্ট কনসেন্ট্রেশন অফ দ্য CO2 ইজ লিমিটিং টু C3 প্ল্যান্টস। ঠিক আছে, C4 প্ল্যান্টস শো স্যাচুরেশন, মানে C4 প্ল্যান্ট ম্যাক্সিমাম ফটোসিনথেসিস কখন ঘটাবে, 360 ppm অফ CO2। ঠিক আছে, 360 ppm অফ CO2 তে এটা কিন্তু ম্যাক্সিমাম ফটোসিনথেসিস ঘটিয়ে দিচ্ছে, মানে এখন যে কনসেন্ট্রেশন আছে তো তাতেই এরা প্রধানত ফটোসিনথেসিস ঘটিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে এখন যে CO2 কনসেন্ট্রেশন আছে 300 থেকে 400 তো তার মধ্যে আছে, তাহলে এই জায়গাতেই এরা কিন্তু ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করছে। C3 প্ল্যান্ট শো দ্য স্যাচুরেশন অ্যাট 450 ppm, মানে C3 প্ল্যান্ট তখনই ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করবে যদি কোনোভাবে CO2 এর পরিমাণ 450 ppm হয়ে যায়। শো ইফ দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইনক্রিজ, তাহলে এটা কিন্তু বেনিফিটেড হবে C3 প্ল্যান্টসের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমে আমরা যেটা দেখলাম যে এফিসিয়েন্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সার, তার মানে নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যেটা, তাহলে দেখো এই জায়গাতে একটা বিষয় দেখো, এখনকার যে CO2 কনসেন্ট্রেশন এটা কিন্তু লিমিটিং ফর C3 প্ল্যান্ট। ঠিক আছে, C4 প্ল্যান্ট তার স্যাচুরেশন দেখাচ্ছে কত, 360 ppm অফ CO2 তে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে C3 প্ল্যান্ট তার স্যাচুরেশন কখন দেখাবে, 450 ppm। সেই জন্য সামান্য পরিমাণে স্লাইড যদি এটা হচ্ছে বাড়ে, তাহলে এটা C3 প্ল্যান্টসের ক্ষেত্রে বেনিফিটেড হবে, কারণ 50 ppm পর্যন্ত 50 ppm যদি উঠে যায় তাহলে C3 প্ল্যান্ট ম্যাক্সিমাম করবে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং মানে কি তার থেকেও অনেক বেশি, তখন কিন্তু আর C3 প্ল্যান্ট সেটাকে টলারেট করতে পারবে না। সেই জন্য বলছে ইনক্রিজিং CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ রেট অফ ফটোসিনথেসিস বাট আ ভেরি হাই কনসেন্ট্রেশন ইজ টক্সিক। কার ক্ষেত্রে, C3 প্ল্যান্টের ক্ষেত্রে। বিষয়টা কনফিউজড হয়ে যাবে না, ভালো করে শোনো। নর্মাল যে CO2 কনসেন্ট্রেশন সেটা 300 থেকে 400 ppm। এই যে 300 থেকে 400 ppm C4 প্ল্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্যাচুরেশন মানে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস হবে 360 ppm এ, এবং নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এখন অ্যাটমসফিয়ারে আছে, তো এই রকম অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে C4 প্ল্যান্ট ম্যাক্সিমাম ফটোসিনথেসিস ঘটাচ্ছে। এর থেকে যদি স্লাইড যদি ইনক্রিজ হয় তখন C3 প্ল্যান্ট তখন প্রথমে সে বেনিফিটেড হবে। ঠিক আছে, তখন C3 প্ল্যান্ট প্রথমে বেনিফিটেড হবে, কিন্তু তারপরে তার ক্ষতি হবে। কেন, কারণ C3 প্ল্যান্ট তখন আর কিন্তু হাই কনসেন্ট্রেশন তখন তার ক্ষেত্রে টক্সিক হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, আবার গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে শুধুমাত্র যে CO2 কনসেন্ট্রেশন রিলেটেড তাই নয়, তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার রিলেটেড, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু ফ্যাক্টর রিলেটেড। তাহলে CO2 এর রেসপেক্টে আমরা যদি ধরি C3 প্ল্যান্ট যদি টেম্পারেচার যদি বাড়ে সেটা বেনিফিটেড হবে,
কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর রেসপেক্টে যদি আমরা ধরি তাহলে C4 প্ল্যান্ট কিন্তু সার্ভাইভ করবে, ঠিক আছে, কারণ হাই টেম্পারেচারে তার সঙ্গে সঙ্গে অন্যান্য কারণ C4 প্ল্যান্ট কিন্তু হাই টেম্পারেচারে বেশি অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, ক্লিয়ার এটা? দেখো আমি একটা লিমিটিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে CO2 কে যদি ধরি তাহলে C3 প্ল্যান্ট বেনিফিটেড হবে, কিন্তু CO2 টেম্পারেচার এই সব কিছুকে যদি আমরা ধরি যেটা গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে রিলেটেড, তাহলে সেটা কিন্তু C4 প্ল্যান্ট তখন কিন্তু বেনিফিটেড হবে, ঠিক আছে। বলছে অ্যাট লো লাইট ইন্টেন্সিটি, তাহলে দুটো কন্ডিশন আমি নেব, দুটো কন্ডিশন নেব। একটা হচ্ছে লো লাইট ইন্টেন্সিটি। দেখো আমরা কি জানি, ফটোসিনথেসিসের যখন আমরা রিয়াকশন পড়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যের আলো, তাহলে দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা CO2 আর একটা হচ্ছে লাইট, একটা CO2 আর একটা হচ্ছে লাইট। তাহলে প্রথমে লাইটকে কম বেশি করি। বলছে লো লাইট যদি ইন্টেন্সিটি হয়, যদি লো লাইট যদি হয় তখন লাইট কি হবে, লাইট তখন লিমিটিং হয়ে যাবে। তো এইরকম সিচুয়েশনে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াই আর কি, তখন বোথ C3 অ্যান্ড C4 উড নট রেসপন্স, ঠিক আছে। তার মানে যখন লিমিটিং হচ্ছে, লো লাইট ইন্টেন্সিটিতে লাইট যখন লিমিটিং হচ্ছে, তখন কি হবে, C3 এবং C4 প্ল্যান্ট তখন রেসপন্স করবে না। কিন্তু লাইট যখন হাই হয়ে যাবে, মানে তখন এটা কিন্তু লিমিটিং নয়, তখন কি হবে, উইল শো ইনক্রিজ রেট অফ ফটোসিনথেসিস বোথ C3 অ্যান্ড C4 প্ল্যান্ট বাট ডিফারেন্টলি। ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, এটা বুঝতে পারলে তো, ঠিক আছে। যখন লাইট যখন এক্ষেত্রে লো হবে, মানে লাইট যখন লিমিটিং হবে, তখন যদি CO2 এর পরিমাণ বাড়াই তখন C3 এবং C4 কেউই তখন রেসপন্স করবে না। কিন্তু যদি লাইট ইন্টেন্সিটি যদি বাড়িয়ে দিই তখন তো সেটা লিমিটিং নয়। তখন এই রকম সিচুয়েশনে যদি CO2 এর কনসেন্ট্রেশন যদি আমরা বাড়িয়ে দিই নর্মালের থেকে, তখন কি হবে, C3 এবং C4 প্ল্যান্ট তখন এক্ষেত্রে ফটোসিনথেসিস করবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে করবে। আমি কি বলেছিলাম, যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অনলি যদি লিমিটিং ফ্যাক্টর হয় তাহলে C3 প্ল্যান্ট বেনিফিটেড হবে, অনলি ফ্যাক্টরকে যদি কনসিডার করি, ঠিক আছে। এখনকার যে কারেন্ট যে কনসেন্ট্রেশন আছে সেক্ষেত্রে কিন্তু C4 প্ল্যান্ট এফিসিয়েন্ট ফটোসিনথেসাইজার হিসাবে কাজ করছে। একটু গ্রাফের সাহায্যে দেখো। বলছে অ্যাট হাই লাইট ইন্টেন্সিটি, যখন লাইট ইন্টেন্সিটি প্রচুর বেশি হবে তখন C3 আর C4 প্ল্যান্ট কিভাবে রেসপন্স করছে একটু দেখে নাও। তো এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা CO2 এর কনসেন্ট্রেশনকে প্লট করেছি, আর ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা রেট অফ CO2 আপটেক মানে রেট অফ ফটোসিনথেসিসকে প্লট করেছি। CO2 বাড়তে 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 360 ppm এ আছে, তখন দেখো এই জায়গাতে C4 প্ল্যান্ট তখন অপটিমাম লেভেলে চলে গেছে ফটোসিনথেসিসে। তাহলে যখন হাই লাইট ইন্টেন্সিটি আমরা যখন করছি, তখন C4 প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে প্রথম যে মানে এইভাবে বাড়াচ্ছি, তাহলে দেখো প্রথমে কি হচ্ছে, প্রথমে যার যে অপটিমাম ফটোসিনথেটিক লেভেলে যাবে তো সেটাই হচ্ছে C4 প্ল্যান্ট। তাহলে C4 প্ল্যান্ট কিন্তু আগে অপটিমাম ফটোসিনথেটিক লেভেলে কিন্তু রিচ করবে, ঠিক আছে, তার মানে তার প্রোডাকশন বেশি হবে। আবার CO2 এর পরিমাণ বাড়াচ্ছে, যখন 450 পার্টস পার এতে হবে, তখনই কিন্তু এক্ষেত্রে দেখো C3 প্ল্যান্ট তখন কিন্তু ম্যাক্সিমাম লেভেলে যাবে, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম লেভেলে চলে গেছে, আবার এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেলে চলে গেছে। সো C4 প্ল্যান্ট অ্যাটেইন স্যাচুরেশন মানে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস বিফোর C3, দেখো C3 এর আগে কিন্তু ফটো এতে চলে গেছে বাই ইনক্রিজিং CO2 কনসেন্ট্রেশন। স্যাচুরেশন অফ দ্য C4 প্ল্যান্ট নিড লেস CO2, তার মানে কম কার্বন ডাইঅক্সাইড লাগবে অ্যাজ দে ক্যান স্টোর, ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো। এই স্টোরের কথা আমি পরে আসছি, এটা বোঝা গেল তো। বলছে স্যাচুরেশন অফ দ্য C4 প্ল্যান্ট নিড লেস CO2 অ্যাজ দে ক্যান স্টোর ইট অ্যাজ C4 অ্যাসিড, ঠিক আছে। এই যে C4 প্ল্যান্ট যেটা, এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা বাড়ছে, তাহলে এই বাড়ুক না, ওর কোনো ক্ষতি হবে না, কারণ কি এটা C4 অ্যাসিড হিসাবে এটাকে স্টোর করে রাখবে। কিন্তু C3 প্ল্যান্ট নিড মোর CO2 ফর স্যাচুরেশন, ঠিক আছে। কিন্তু C3 প্ল্যান্ট দেখো কার্বন ডাইঅক্সাইড মানে আরো অনেক বেশি CO2 তার লাগবে স্যাচুরেশনের জন্য। সেই জন্য সাম প্ল্যান্টস লাইক দ্য টমেটো অ্যান্ড দ্য বেল পেপার আর গ্রোন ইন দ্য গ্রিন হাউস সেট আপ। কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলোকে গ্রিন হাউস সেট আপে আমরা খুব ভালো করে তাদের আমরা বেটার ইল্ডিং করতে পারি, টেম্পারেচার এবং CO2 এর পরিমাণ বাড়িয়ে। এই যে টেম্পারেচার এবং CO2 এই দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
তুমি যেরকমভাবে প্রোডাকশন হবে আর্টিফিশিয়ালি, সেই প্ল্যান্টসকে তুমি সেইভাবে ইউটিলাইজ করতে পারবে। যেমন কিছু গ্রিন হাউস প্ল্যান্ট আছে, মানে টমেটো, বেল পেপার, যদি কোনোভাবে টেম্পারেচার, গ্রিন হাউসের মধ্যে টেম্পারেচার এবং CO2 এর পরিমাণ বাড়িয়ে আমরা তাদের থেকে অনেক বেশি পরিমাণে আমরা ফলন এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? তাহলে আরেকবার বলছি, এখানটা একটুখানি দেখে নাও CO2 এটা। CO2 কনসেন্ট্রেশনের যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম আছে, তাহলে এটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবং গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে C4 প্ল্যান্ট কিন্তু মেইন টলারেটেড হবে, কারণ সে তার টেম্পারেচার, লাইট এইসব কিছুকে সে কিন্তু সহ্য করতে পারে, কিন্তু C3 প্ল্যান্ট অতটা পারে না। কারণ আমরা আগেই দেখলাম যে টেম্পারেচার খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে দেখো ট্রপিক্যাল C4 প্ল্যান্ট, দেখো টেম্পারেচার অপটিমাম কত হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তাহলে টেম্পারেচার, CO2 এই সব কিছুকে যদি আমরা অ্যাকুমুলেট করি, একসঙ্গে যদি ধরি, তাহলে C4 প্ল্যান্ট কিন্তু সেই জায়গায় বেশি সার্ভাইভ করবে। কিন্তু সেন্সিটিভ বেসি সেটা হচ্ছে C3 প্ল্যান্ট। শুধুমাত্র CO2 এর পরিমাণ যদি বাড়াই, তখন C3 প্ল্যান্ট তখন তার ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করবে। এটাই এক্ষেত্রে বোঝাতে চেয়েছে। তাহলে দেখো C4 প্ল্যান্ট প্রথমত স্যাচুরেশন ঘটাচ্ছে মাত্র 360 ppm এ। এখন তার সে স্যাচুরেশন লেভেলে আছে। এখন যে CO2 এর লেভেল আছে, তার ফটোসিনথেসিসে সে কিন্তু স্যাচুরেশন লেভেলে আছে। এর পরেও যদি বাড়ে, তখনও কিন্তু সে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হিসেবে তাকে কিন্তু স্টোর করে রেখে দেবে। ঠিক আছে? তার কোনো প্রবলেম হবে না C4 প্ল্যান্টের। কিন্তু C3 প্ল্যান্টের এইভাবে আমরা যদি বাড়াতে থাকি, মানে CO2 যদি বাড়াতে থাকি, তখন এখন কিন্তু যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন আছে অ্যাটমসফিয়ার, এটা কিন্তু C3 প্ল্যান্টের ক্ষেত্রে অপটিমাম নয়। অপটিমাম তখনই হবে যদি 450 ppm হয়। তাহলে সেটাকে যদি আমরা একটা গ্রাফের সাহায্যে প্লট করি, যদি হাই, যদি লাইট ইন্টেন্সিটি হয়, তার মানে লাইট এক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। দুটো মেন ফ্যাক্টর, একটা লাইট আর একটা হচ্ছে CO2। হাই লাইট ইন্টেন্সিটি, তখন এটা কিন্তু লিমিটিং ফ্যাক্টর নয়। লিমিটিং ফ্যাক্টর তখন CO2 হবে। দেখো তাহলে দেখো খুব 360 পার্টস পার মিলিয়নেই প্রধানত C4 প্ল্যান্ট ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করে ফেলছে। কিন্তু আরও কার্বন ডাইঅক্সাইড বাড়ালে তবেই কিন্তু C3 প্ল্যান্ট ম্যাক্সিমাম ফটোসিনথেটিক লেভেলে যাবে। ঠিক আছে? সেই জন্যই বলছে C4 প্ল্যান্ট অ্যাটেইন স্যাচুরেশন বিফোর C3। ঠিক আছে? তাহলে C4 প্ল্যান্ট C3 এর আগে কিন্তু স্যাচুরেশনে আসবে। স্যাচুরেশন মানে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ফটোসিনথেটিক রেটে আসবে। ঠিক আছে? এই অংশটা হলো। এটুকু ক্লিয়ার? দেখো সবাই বুঝতে পেরেছো কি? এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার রেয়ারলি অ্যাক্টস অ্যাজ লিমিটিং ফ্যাক্টর। মানে ওয়াটারের পরিমাণ হিউজ আছে, সেই জন্য বিকজ ইট ইজ ইজিলি অ্যাভেলেবল। ওয়াটার যদি বাড়ে তাহলে ফটোসিনথেটিক রেট বাড়বে। মিডিয়াম ফর দ্য এনজাইম অ্যাক্টিভিটি ডিউরিং দ্য ডার্ক রিয়াকশন। জলের মধ্যে পর্যন্ত ডার্ক রিয়াকশনের বিভিন্ন ফাংশনগুলো হয়। ইট ইজ রিয়াক্টেন্ট ডিউরিং দ্য লাইট রিয়াকশন। অবভিয়াসলি লাইট রিয়াকশনে ওয়াটার ভেঙে যায় এবং তার ফলে H+ আর OH- আয়ন তৈরি হয়, এবং যে ইলেকট্রন যেটা রিলিজড হয় সেটা PS2 সেটা ইউটিলাইজ করে। তাহলে এগুলোই হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে আমরা জল দেখলাম, এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড দেখলাম, এর মধ্যে আমরা টেম্পারেচার দেখলাম, তার মধ্যে আমরা লাইট দেখলাম, তার সঙ্গে সঙ্গে আমরা লিবিগের সূত্র দেখলাম। ঠিক আছে? প্লাস অন্যান্য যে অংশগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ব্ল্যাকম্যানসের সূত্র আমরা দেখলাম, তার সঙ্গে সঙ্গে লিবিগের সূত্র দেখলাম, তার সঙ্গে সঙ্গে কার্ডিনাল পয়েন্ট আমরা দেখলাম। ঠিক আছে? এরপরে যেটা দেখবো তো সেটাই হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর মানে উদ্ভিদের নিজস্ব ফ্যাক্টর, যেমন ক্লোরোফিল, এসেন্সিয়াল ফর অ্যাবসর্পশন অফ লাইট, মানে জল লাইটকে অ্যাবসর্ব করতে ইউটিলাইজ হয়। আমরা জানি যে ক্লোরোফিলে 680 এবং ক্লোরোফিলে 700 ডিফারেন্ট ওয়েভলেন্থের আলোকে অ্যাবসর্ব করে। এটিওলেটেড প্ল্যান্ট, এটিওলেটেড প্ল্যান্ট মানে কি যার মধ্যে কোনো ক্লোরোফিল নেই, এবং ভ্যারাইগেটেড প্ল্যান্ট, লিফ, তার মানে কি পার্ট অফ দ্য লিফ উইদাউট ক্লোরোফিল। মানে হচ্ছে কোনো একটা উদ্ভিদের পাতা আছে, পাতার কোনো কোনো জায়গাতে হয়তো ক্লোরোফিল নেই, তো তখনই সেই যে জায়গাটা আছে তো তাকেই আমরা বলবো ভ্যারাইগেটেড লিভ ডু নট ফটোসিনথেসাইজ। ঠিক আছে? এটিওলেটেড আর ভ্যারাইগেটেড লিভ কোনগুলো এটা একটু মাথায় রাখবে। এটিওলেটেড মানে টোটাল সাদা, মানে প্ল্যান্টসের মধ্যে, লিফের মধ্যে কোনো ক্লোরোফিল নেই। আর ভ্যারাইগেটেড মানে কি কোনো কোনো স্পেসিফিক জায়গাতে ক্লোরোফিল নেই। ঠিক আছে? সো ক্লোরোফিল ইজ নট লিমিটিং ফ্যাক্টর। ক্লোরোফিল কন্টেন্ট যদি বাড়ে তাহলে ফটোসিনথেটিক রেট বাড়বে। ক্লোরোফিল যেহেতু প্রচুর থাকে কোনো প্রবলেম হয় না। ফটোসিনথেটিক নাম্বার আমরা কাকে বলবো? অ্যাকর্ডিং টু দ্য হুইল স্টেটার অ্যান্ড দ্য স্টুল, দ্য অ্যামাউন্ট অফ CO2 অ্যাবসর্বড ইন গ্রাম। ঠিক আছে? মানে যত গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যাবসর্ব হচ্ছে 1 গ্রাম ক্লোরোফিল দিয়ে, তো তাকেই বলা হয় ফটোসিনথেটিক নাম্বার। ফটোসিনথেটিক নাম্বার মানে কি 1 গ্রাম ক্লোরোফিল যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবসর্ব করছে, তো সেটাই হলো ফটোসিনথেটিক নাম্বার।
এবং ক্যারোটিনয়েডস আমরা জানি যে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস প্রিভেন্ট দ্য ফটো অক্সিডেশন। ক্যারোটিনয়েডস যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, এটা ফটো অক্সিডেশনকে প্রিভেন্ট করে। ক্লোরোপ্লাস্ট, দেখো ক্লোরোপ্লাস্ট মাইক্রোস্ট্রাকচার। প্ল্যান্ট শো হ্যাচ-ল্যাক পাথওয়ে কন্টেইন দ্য টু টাইপস অফ ক্লোরোপ্লাস্ট। অবশ্যই হ্যাচ-ল্যাক পাথওয়েতে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকবে, কিন্তু C3 প্ল্যান্টে কেবলমাত্র এক রকমের ক্লোরোপ্লাস্ট থাকে। প্রোটোপ্লাজম হাইড্রেশন, দেখো প্রোটোপ্লাজম হাইড্রেশন, যদি প্রোটোপ্লাজমের জলের পরিমাণ যদি কম হয় তাহলে ফটোসিনথেসিস কম হবে, ঠিক আছে। সো দিস আর দ্য ইন্টারনাল ফ্যাক্টর হুইচ কন্ট্রোল ফটোসিনথেসিস। এবার দেখো অন্যান্য ফ্যাক্টর আছে কিছু, ইনহিবিটর একটু দেখে নিই। যেমন DCMU, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়, ডাইক্লোরোফিনাইল ডাইমিথাইল ইউরিয়া। CMU মানে মনুরন। পেন আছে, অ্যাট্রোজাইন আছে, সিমাজাইন আছে, ব্রোমোসিল আছে, আইসোসিল আছে, ব্লক PS2 কে ব্লক করে দেয়, ঠিক আছে। সো স্টপ ইলেকট্রন ট্রান্সফার বিটুইন P600 অ্যান্ড প্লাস্টোকুইনন। আমরা সবাই জানি P680 মানে PS2 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয়, প্রথমে সেটা ফিওফাইটিনে যায় এবং ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইননে যায়। প্লাস্টোকুইনন মানে কুইনন A এবং কুইনন B। তাহলে এই সমস্ত গুলো আর কি DCMU প্লাস এরা PS2 কে ব্লক করে দেয়। তো PS2 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয় সেটা কিন্তু আর প্লাস্টোকুইননে যায় না, সেটা ফিওফাইটিনে যায়, কিন্তু ফিওফাইটিন আর প্লাস্টোকুইননে যেতে দেয় না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে PS2 ব্লকার। আবার দেখো ডাইকোয়াট এবং প্যারাকোয়াট। প্যারাকোয়াট মানে ভায়োলোজেন ডাই, ইনহিবিট ইলেকট্রন ফ্লো বিটুইন P700 অ্যান্ড ফেরোডক্সিন। আমরা জানি যে P700 থেকে যে ইলেকট্রন যেটা রিলিজড হয় সেটা A0 A1 হয়ে আয়রন সালফার কন্টিনিউ গ্রুপ XAB হয়ে ফেরোডক্সিনে আসে। ফেরোডক্সিন সেই ইলেকট্রনকে NADPH কে দেয়। কিন্তু এই জায়গাতে এই যে প্যারাকোয়েট আছে, এই প্যারাকোয়েট কি করবে, P700 থেকে ফেরোডক্সিনে ইলেকট্রনকে যেতে বাধা দেয়, এটা F হবে, ঠিক আছে। আবার দেখো আয়রন, নাইট্রোজেন, সালফার এবং পটাশিয়াম সিনথেসাইজ ক্লোরোফিল, ঠিক আছে। এরা প্রধানত ক্লোরোফিলকে সিনথেসাইজ করে। এবং ম্যাঙ্গানিজ ইজ এসেন্সিয়াল ফর ফটোলাইসিস অফ ওয়াটার। অবভিয়াসলি যে অক্সিজেন যে ইভলভিং কমপ্লেক্স আছে, তো সেই জায়গাতে ম্যাঙ্গানিজ থাকে। এই ম্যাঙ্গানিজ প্রধানত জলের ফটোলাইসিস ঘটাতে হেল্প করে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফটোসিনথেসিস, ঠিক আছে। সুতরাং ফটোসিনথেসিস আমরা কমপ্লিট করলাম। এবং আরেকটা বিষয় বলে রাখি যে বোটানির তাহলে কোন অংশ, বোটানিটা আমি ম্যাক্সিমাম সবই মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, তোমাদের বলে দিই। যেমন কনসেপ্ট অফ লিভিং অবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে দেখো সেল, তো এগুলো শেষ হয়ে গেছে। প্ল্যান্ট অ্যানাটমি তোমাদের নোটস দিয়ে দিয়েছি। ইকোলজি আর এনভায়রনমেন্ট এটা কমন টপিক্সের মধ্যে আছে। প্ল্যান্ট গ্রুপস কমপ্লিট করে দিয়েছি, প্ল্যান্ট প্যাথোলজি কমপ্লিট করেছি, মরফোলজি কমপ্লিট করেছি, হ্যাঁ। তারপরে দেখো ট্যাক্সোনমি আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। একটু সিলেবাস দেখলেই বুঝতে পারবে। পেলিও বটানি পড়ে ফেলেছি, প্ল্যান্ট ফিজিওলজি আর দুটো ক্লাস হলেই হয়ে যাবে। মাইক্রোবায়োলজি নোটস দিয়েছি, পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে বোটানি অনেকটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যেগুলো আছে কমন টপিকস এবং তার সঙ্গে সঙ্গে ফিজিওলজির কিছু পোর্শন, জুলজিরও ম্যাক্সিমাম পোর্শন তোমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি যেভাবে বলেছিলাম যে ইচ অ্যান্ড এভরি টপিকস তোমাদেরকে আমি নোটস দিয়ে দেবো এবং সেইভাবেই করার চেষ্টা করছি, ঠিক আছে। যদি পরীক্ষাটা হয়, একটু বলি যে তোমাদের যে বৃহস্পতিবার দিন, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই মানে আমার একটা আত্মীয়ের বিয়ে বাড়ি আছে, ঠিক মানে বিয়ে আছে আর কি, মানে যেতেই হবে। তো সেই জন্য তোমাদের এই যে ফটোসিনথেসিসের নোটসটা আমি তোমাদের, এই ফটোসিনথেসিস বলছি আমি একটু তোমাদের, দাঁড়াও মিনিট। তোমাদের প্ল্যান্ট হরমোনসের যে নোটসটা আছে এটার আমি ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ডটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এটা প্ল্যান্টস হরমোনের পুরো টোটাল নোটসটা আছে, মানে এটা বই থেকে খুব সুন্দরভাবে করা আছে, শুধু যেগুলো হাইলাইট করা আছে এই অংশগুলো ভালো করে করবে, ঠিক আছে। প্ল্যান্ট হরমোনসের এক্ষেত্রে যে অংশগুলো হাইলাইট করা আছে, দেখো ট্রপিজম, অক্সিন হরমোন আছে এবং এক্ষেত্রে ডারউইনের এক্সপেরিমেন্ট আছে। শুধুমাত্র যেগুলো হাইলাইটেড পোর্শন আছে এগুলো ভালো করে করবে, ঠিক আছে। রোল অফ অক্সিন ইন সেল এলঙ্গেশন, মানে অক্সিন পর্যন্ত কোষের বৃদ্ধি ঘটায়। তো এই জায়গাতে দেখো কিভাবে সেল এলঙ্গেশন হচ্ছে, একদম খুব সুন্দরভাবে লেখা আছে। এবং প্র্যাকটিক্যাল ইউজেস অফ দ্য অক্সিনের কি ব্যবহার হয়। তারপরে যে অংশ আছে সেটা হচ্ছে সাইটোকাইনিন আছে, সাইটোকাইনিন পরে আসছে। তারপরে দেখো অক্সিনের কিছু কিছু যেগুলো প্রধানত ন্যাচারাল, এই আর্টিফিশিয়াল যে সমস্ত অক্সিন আছে সেগুলো আছে। এবং অক্সিনের যে সাইটোলজিক্যাল এফেক্ট আছে, শুধু যেগুলো দাগ দেওয়া আছে এগুলো পড়বে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে।
তারপর দেখো এপিক্যাল ডমিনেন্স মানে অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবার কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে, সুতরাং এটা হচ্ছে অক্সিন। রোল অফ রুট ইনিশিয়েশন, কিভাবে রুট ইনিশিয়েশন করে, হায়ার কনসেন্ট্রেশন অফ অক্সিন ইনিশিয়েট মোর ল্যাটারাল ব্রাঞ্চেস অফ রুট, মানে রুটের ব্রাঞ্চিং ঘটায়। পার্থেনোকার্পি, বাকি এই লেখাগুলো কিছু পড়তে হবে না, ঠিক আছে। ক্যালাস ফরমেশনে কিভাবে হেল্প করবে। তারপর ডিস্ট্রিবিউশন অফ দ্য অক্সিন ইন প্ল্যান্ট, অক্সিন শুধুমাত্র এই জায়গাটা পড়বে, ঠিক আছে, আমি ক্লাস করেছি। তারপর দেখো বায়োসিনথেসিস অফ অক্সিন, এটা হচ্ছে বায়োসিনথেসিস অফ অক্সিন মানে সিম্পলি কোথা থেকে তৈরি হচ্ছে। তোমাদের আছে অক্সিন আর ইথিলিন, কিন্তু সবগুলো পড়তে হবে, ঠিক আছে। ট্রান্সপোর্ট অফ অক্সিন ইন প্ল্যান্ট কিভাবে হয়, বেসিপেটাল ট্রান্সপোর্ট। তারপরে দেখো এই যে বেসিপেটাল ট্রান্সপোর্টের একটা ছবি, আমি আবার বলছি যেগুলো শুধু দাগ দিয়ে আছে এইগুলো পড়বে, ঠিক আছে, বেশি পড়ার দরকার নেই। তারপরে যেটা আছে তো সেটাই হচ্ছে সাইটোকাইনিন, এখান থেকে শুরু হচ্ছে, এই অংশটা পড়তে হবে। তো সাইটোকাইনিনের সঙ্গে অক্সিনের কন্ট্রোল অফ দ্য অ্যাপিক্যাল ডমিনেন্স, কিভাবে অপিক্যাল ডমিনেন্সকে করছে ছবির সাহায্যে তুমি একদম ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। স্টেম ইলংগেশন আছে, ফ্রুট গ্রোথ আছে। আচ্ছা, তারপরে কোন কি আছে, হ্যাঁ এক্ষেত্রে সাইটোকাইনিন। তারপরে দেখো এই জায়গাতে আছে জিব্বারেলিন, জিব্বারেলিন কিভাবে আমরা জানি যে সিডের জার্মিনেশন ঘটায়, ঠিক আছে। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, সিড ডরমেন্সি করে। তারপরে দেখো ইথিলিন আছে, ইথিলিন হচ্ছে গ্যাসাস হরমোন। ইথিলিনের যে কাজ তো সেটা হচ্ছে ট্রিপল রেসপন্স, শুধু এইটুকু পড়লেই হবে। তো ট্রিপল রেসপন্স কিভাবে হচ্ছে একদম খুব সুন্দরভাবে লেখা আছে এক্ষেত্রে, ঠিক আছে। ট্রিপল রেসপন্স ছবির সাহায্যে তুমি সহজেই বুঝতে পারবে, আমি যেরকম ভাবে দাগ দিয়েছি এগুলো দেখলেই হবে। সেনেসেন্স আছে মানে বয়স বেড়ে যাওয়া উদ্ভিদের, ঠিক আছে। লিফ অ্যাবসিশন কিভাবে হচ্ছে, অ্যাবসিশন লেয়ার, ফ্রুট রিপেনিং, ঠিক আছে। তারপরে আরো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, মানে রুল অফ অক্সিন। তাহলে অক্সিনের কিছু কিছু তোমরা দেখবে যে একটা অংশ আছে যে আচ্ছা রুট ইনিশিয়েশন কিভাবে করছে, অ্যাপিক্যাল ডমিনেন্স কিভাবে করছে। তারপরে বায়ো অ্যাসিড, শুধুমাত্র নামগুলো পড়বে, অ্যাভেনা কার্বেচার। জিব্বারেলিনে দেখো কিভাবে আবিষ্কার হলো এটা, ঠিক আছে, রুল অফ জিব্বারেলিন কি কাজ করছে। হুম, অক্সিন জিব্বারেলিন শুধু যেগুলো দাগ দিয়ে আছে। তারপরে দেখো সাইটোকাইনিন আছে, সাইটোকাইনিন। তারপরে এখানে আছে হ্যাঁ অ্যাবসাইসিক অ্যাসিডও একটু আছে, এখানটা পড়বে। ইথিলিন আছে এবং বায়ো অ্যাসে আছে, মানে কোনটার কি সেল গ্রোথকে ঘটাচ্ছে ইত্যাদি। অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন অ্যাবসাইসিক অ্যাসিড ইথিলিনের তাদের মধ্যে পার্থক্য, এবং সবশেষে আমি লিখে দিয়েছি কোন অংশগুলো ইম্পর্টেন্ট। ধরো যাক পরীক্ষার সময় এরকম হলো যে তুমি কিছুই পড়ে যেতে পারছো না, তো তখন এই অংশটা পড়ে যাবে, ঠিক আছে। আমার এখনো মনে আছে যে যখন এসএসসি হচ্ছিল আমি দেখছি যে আমি সমস্ত হরমোন আমার গুলিয়ে গেছে, ঠিক আছে, জাস্ট পরীক্ষার আগের দিন তখন এটা আমি লিখেছিলাম। তো অক্সিন কি কাজ করে দেখো, পার্থেনোকার্পি, বীজবিহীন ফল, এলঙ্গেশন অফ দ্য স্টেম বাট ইনহিবিট দ্য রুট গ্রোথ, অ্যাপিক্যাল ডমিনেন্সে হেল্প করবে এবং প্রিভেনশন অফ দ্য অ্যাবসিশন লেয়ার, এটা অক্সিনের কাজ, ঠিক আছে, মানে পাতা যাতে ঝরে না পড়ে যায়। তো এটা হচ্ছে অক্সিনের কাজ। অক্সিন তাহলে কি করছে, এলঙ্গেশন অফ দ্য স্টেম বাট ইনহিবিট দ্য রুট গ্রোথ, মানে উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি ঘটাচ্ছে কিন্তু মূলের বৃদ্ধিকে ব্যাহত করছে। অ্যাপিক্যাল ডমিনেন্স মানে অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, মানে অ্যাপিক্যাল ডমিনেন্স মানে কি একদম অগ্রমুকুল, মানে গাছের সামনের দিকের একদম টপেতে যে মুকুলটা থাকে সেটা প্রধানত ডেভেলপ করে এবং তার ফলে অনেক লম্বা হয়, ঠিক আছে, কিন্তু শাখা প্রশাখা অনেক কম হয়, ঠিক আছে। পার্থেনোকার্পি মানে বীজবিহীন ফল তৈরি করে, এবং প্রিভেনশন অফ দ্য অ্যাবসিশন লেয়ার মানে পাতা যাতে ঝরে না পড়ে যায় তো সেই কাজে হেল্প করে, এটা হচ্ছে একদম বেসিক কাজ অক্সিনের। তারপরে দেখো জিব্বারেলিন, জিব্বারেলিন কি কাজ করে, এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ অফ দ্য স্টেম, ব্রেকিং দ্য রোজেটি অ্যান্ড কজিং দ্য বোল্টিং। তার মানে কি অনেক সময় জিব্বারেলিন যখন আবিষ্কার হয় দেখলো যে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ইন্টারনোডের কোনো ডেভেলপমেন্ট হয়নি, সেই গাছগুলো খর্ব ডোয়ার্ফ উদ্ভিদ। তো যখন সেখানে জিব্বারেলিন দেওয়া হয় তখন হঠাৎ করে সেই রোজেটি দশা, রোজেটি মানে কি, মানে থোকার মতো আর কি, ঠিক আছে, মানে স্টেম এমন ভাবে ছোট হয়ে যায় যে পাতাগুলোকে রোজ রোজের মতো দেখতে লাগে, ঠিক আছে, কিন্তু যখনই তুমি জিব্বারেলিন দেবে তখন ইন্টারনোডের বৃদ্ধি হবে এবং তার ফলে গাছ লম্বা হয়ে যাবে। রিভার্সাল অফ দ্য ডোয়ার্ফিজম, রিভার্সাল অফ দ্য ডোয়ার্ফিজম মানে ছোট খর্ব গাছকে আবার লম্বা করে দেবে। সিড জার্মিনেশন, জি মানে জার্মিনেশন, বীজের অঙ্কুরোদ্গম এবং মেল ফ্লাওয়ার তৈরি করবে, এটা হচ্ছে জিব্বারেলিন। সাইটোকাইনিন দেখো কোষ বিভাজন, ঠিক আছে, প্রিভেন্ট দ্য অ্যাপিক্যাল ডমিনেন্স, কিন্তু অক্সিন অ্যাপিক্যাল ডমিনেন্সকে অ্যাক্টিভেট করছে এবং ডিলে সেনেসেন্স, সেনেসেন্সকে কিন্তু বন্ধ করছে এই সাইটোকাইনিন। তো একেই বলে রিচমেন্ট ল্যান্ড এফেক্ট। সাইটোকাইনিনের তাহলে মেন কাজ হচ্ছে রিচমেন্ট ল্যান্ড এফেক্ট। ইথিলিন, ইথিলিনের টি আছে মানে ট্রিপল রেসপন্স করবে, ঠিক আছে। তাহলে দেখো ফ্রুট রিপেনিং করবে, অ্যাবসিশন, অ্যাবসিশন জোন ইন দ্য লিফ মানে পাতা ঝরিয়ে দেবে, প্রমোট দ্য সেনেসেন্স, এগুলো ইথিলিনের কাজ। আর অ্যাবসাইসিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে একে স্ট্রেস হরমোন বলা হয়। এবং এই যে অ্যাবসাইসিক অ্যাসিড প্রধানত
প্রধানত ট্রান্সপিরেশনকে এরা প্রধানত প্রিভেন্ট করে, ঠিক আছে। ক্লোজিং অফ দ্য স্টোমাটা, ইনহিবিট পটাশিয়াম আপটেক, এটা আবার কি, পটাশিয়াম আপটেক কি, তার সঙ্গে সঙ্গে H+ রিলিজ কি, তো এগুলো আমরা পরের দিন আলোচনা করব। রেসপন্সিবল ফর অ্যাবসিশন, ইনহিবিট দ্য সিড জার্মিনেশন, সুতরাং এটা অ্যাবসাইসিক অ্যাসিড। তো এগুলো একদম শর্টে সমস্ত কিছু বিষয় আবার আমি লিখে দিয়েছি। তাহলে এটার ক্লাস ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেব থার্সডে, এবং তার সঙ্গে সঙ্গে এই মানে নোটসটাও তোমাদেরকে আমি সেন্ড করে দেব, ঠিক আছে। তাহলে এটা তোমরা দেখে নেবে। আবার তোমাদেরকে মঙ্গলবার দিন আবার তোমাদের ট্রান্সপিরেশন, মানে নতুন নোটস করেছি তো ট্রান্সপিরেশনের তোমাদের ক্লাস নেব, ঠিক আছে। ছোট থেকেই পড়েছি, ক্লাস 10 থেকেও পড়েছি। হ্যাঁ, ঠিক আছে।